ওকে, সো ফার্স্টে আমাদের সানডেতে যেই ইলেকট্রিসিটির এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি সলভ করার কথা ছিল ওইগুলো জিনিস ফার্স্টে আমরা শেষ করে নেব। তো এমসিকিউ গুলি আমরা এর আগের ক্লাসে করছিলাম, আমাদের জাস্ট ডেসক্রিপটিভ কোশ্চেন গুলি সলভ করা বাকি। সো এখন আমরা এখানে আমাদের শুরু করি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 6 এ two lamps A and B are connected in series with a battery. So তাহলে ল্যাম্প A আর ল্যাম্প B কিসে আছে? সিরিজে। সো এখন জিজ্ঞাসা করলো কি ফার্স্টে, ল্যাম্প B glows more brightly. তো ল্যাম্প B এর ব্রাইটনেস বেশি, সো তার মানে ল্যাম্প B এর পাওয়ার বেশি। ওকে, ল্যাম্প B এর পাওয়ার বেশি আর ল্যাম্প A এর পাওয়ার কম। যে বেশি ব্রাইট তার অ্যাক্রসে পাওয়ারের অ্যামাউন্ট বেশি, যে সে বেশি পাওয়ার ইউজ করতেছে এর জন্য তার ব্রাইটনেস বেশি, আর যার ব্রাইটনেস কম তার পাওয়ার কম বেসিক্যালি। তো এখন এখানের জন্য দেখো যে সার্কিটটা তো সিরিজ সার্কিট। তো সার্কিটটা যদি সিরিজ হয় তো তাহলে হোয়াট উইল হ্যাপেন, কারেন্ট তো সার্কিটের সব জায়গায় সেম। তো তাহলে সার্কিটটা হলো একটা সিরিজ সার্কিট, সো ল্যাম্প এ ল্যাম্প বি দোনোজন সেম অ্যামাউন্ট অফ কারেন্ট পাচ্ছে। সরি, উল্টা ডিরেকশন দিছি কারেন্টের। ওকে, সো তাহলে ল্যাম্প এ ল্যাম্প বি সিরিজে আছে, সো তাহলে কি সিরিজ সার্কিটে সব জায়গায় কারেন্ট সেম থাকবে। তো কারেন্ট হলো ফিক্সড, সো এখন বি এর ব্রাইটনেস বেশি, সো তার মানে বি এর অ্যাক্রসে কি পটেনশিয়াল ডিফারেন্স বেশি হবে, আর এর ব্রাইটনেস কম, সো তাহলে এর অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কম হবে। তো তাহলে এখানের জন্য বললো কি যে দ্য কারেন্ট ইন ল্যাম্প এ, কারেন্ট তো দোনোজনের সমান সমান, সো তাহলে কারেন্টটা কি হবে ইকুয়াল টু, সো কারেন্ট ইন ল্যাম্প এ ইজ ইকুয়াল টু দ্য কারেন্ট ইন ল্যাম্প বি। আর এখন পিডিটা কি হবে, পিডিটা ল্যাম্প এর জন্য, ল্যাম্প এ তো পিডি কম পাবে, সো তাহলে দ্য পিডি অ্যাক্রস ল্যাম্প এ ইজ লেস দ্যান, ল্যাম্প এর ব্রাইটনেস কম না, সো তাহলে ল্যাম্প এর ব্রাইটনেস কম মানে কি তার অ্যাক্রসে পাওয়ার কম ইউজ হচ্ছে, সো তাহলে কারেন্ট সেম তো পাওয়ার কম হওয়ার জন্য ভোল্টেজ কি হবে কম হবে। সো তাহলে ওইটা দেন বলতেছে কি দ্য রেজিস্ট্যান্স অফ ল্যাম্প এ, রেজিস্ট্যান্স কি, রেজিস্ট্যান্স বেশি হলে তো ভোল্টেজ বেশি, রেজিস্ট্যান্স কম হলে ভোল্টেজ কম। সো তাহলে এর রেজিস্ট্যান্স কম দেখেই তো এর অ্যাক্রসে কি হচ্ছে কম ভোল্টেজ ড্রপ হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখানের মধ্যে আমাদের কাজটা কি, ফার্স্ট অফ অল কারেন্ট হলো দোনোজনের সেম, এর অ্যাক্রসে ভোল্টেজ কম, কেন, বিকজ এর অ্যাক্রসে আমাদের আর এর রেজিস্ট্যান্সটা কম। তো এই যে এখানের মধ্যে তার অ্যান্সারের মধ্যে কি বললাম আমরা দেখি। তো ফার্স্ট অফ অল দ্য কারেন্ট ইন ল্যাম্প এ ইজ ইকুয়াল টু কারেন্ট ইন ল্যাম্প বি, এরপরে পটেনশিয়াল ডিফারেন্সটা ইজ লেস দেন, রেজিস্ট্যান্সটাও কি লেস দেন বি। ওকে, সো তাহলে এই জিনিসটা গেল ফার্স্টে 6 এর এ। এখন 6 বি তে কি বলতেছে, 6 বি তে বলতেছে দ্য সেম বাল্বস আর নাও কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য ব্যাটারি। সো তাহলে এখন সেম বাল্ব গুলা, তো এই বাল্ব গুলার মধ্যে কিন্তু আমরা একটা ইনফরমেশন অলরেডি জেনে গেছি, তাই না? কি ইনফরমেশন জেনে গেছি, যে বি এর রেজিস্ট্যান্স বেশি, এর রেজিস্ট্যান্স কম। ওকে, বি এর রেজিস্ট্যান্স বেশি, এর রেজিস্ট্যান্স কম, এটা উপরের ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর ওইটা করতে সময় জেনে গেছে যে বাল্ব গুলার অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কার বেশি কার কম। ওকে, এখন দেখো ব্যাপারটা কি, সিন্স দ্য টু বাল্বস ইন প্যারালেল, সো তাহলে কি তাদের দোনোজনের ভোল্টেজ সেম হবে না, যে যেই দুইটা কম্পোনেন্ট প্যারালেলে থাকে তাদের দোনোজনের ভোল্টেজ সেম হয়। সো তাহলে ভোল্টেজ দোনোজনের সেম। ওকে, সো এখন ভোল্টেজ দোনোজনের সেম, একজনের রেজিস্ট্যান্স বেশি একজনের রেজিস্ট্যান্স কম, সো তাহলে ব্রাইটনেসটা কার উপরে ডিপেন্ড করে, পাওয়ারের উপর। তো এখন আমরা কারেন্ট আর ভোল্টেজ নিয়ে যদি কম্পেয়ার করি তো তাহলে পরে ব্যাপারটা দেখো কি হয়, ভোল্টেজ হলো কনস্ট্যান্ট দোনোজনের জন্য, সিন্স দে আর ইন প্যারালেল ভোল্টেজ হলো কনস্ট্যান্ট। সো এখন যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রস দিয়ে কি বেশি কারেন্ট যাবে নাকি কম কারেন্ট যাবে জেরিন? কম। দুইটা দুইটা কম্পোনেন্ট এরকম প্যারালেলে আছে, সো যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে কম কারেন্ট যাবে, সো তাহলে বি এর ভিতর দিয়ে কারেন্ট হলো কম আর এর ভিতর দিয়ে কারেন্ট হলো বেশি। সো তাহলে
ফর দ্য সেম ভোল্টেজ সিন্স দে আর ইন প্যারালেল, দোনোজনের ভোল্টেজ হলো সেম, সো তাহলে কারেন্ট কে কম পাবে? বি উইল রিসিভ আ লেস অ্যামাউন্ট অফ কারেন্ট বিকজ বি এর রেজিস্ট্যান্স বেশি। সো তাহলে বি এর অ্যাক্রসে এখন কি হবে? পাওয়ারটা কম হবে না? সো তাহলে বি এর ব্রাইটনেসটা কি হবে? কম হবে, আর এর ব্রাইটনেসটা কি হবে? বেশি। অলরাইট, সো এইভাবে করে আমরা ব্যাপারটা বলতে পারি। ঠিক আছে, যে এখানের মধ্যে কাজটা কি যাবের, যে তোমার প্যারালেল সার্কিটের মধ্যে আছে আর দুইটা কম্পোনেন্ট প্যারালেলে লাগানো, সো তাহলে কি দোনোজনে ভোল্টেজ সেম। ওকে, দোনোজনে ভোল্টেজ সেম। তো এখন যার রেজিস্ট্যান্স বেশি ওই লুপ দিয়ে কারেন্ট হলো কম, যার রেজিস্ট্যান্স কম ওই লুপ দিয়ে কি হবে? কারেন্ট বেশি ফ্লো করবে। তো এখন ভোল্টেজ হলো ফিক্সড, সো যার ভিতর দিয়ে কারেন্ট কম তার অ্যাক্রসে পাওয়ারও কম, যার অ্যাক্রসে কারেন্ট বেশি তার ভিতর দিয়ে বেশি পাওয়ার ইউজ হবে, সো তাহলে তার ব্রাইটনেসটাও কি হবে? বেশি হবে। সো তাহলে এখানের মধ্যে বললো যে স্টেট হুইচ বাল্ব উইল বি ব্রাইটার এন্ড এক্সপ্লেইন ইওর অ্যান্সার। সো আমরা কি বলবো? বাল্ব এ উইল বি ব্রাইটার। ঠিক আছে, বাল্ব এ উইল বি ব্রাইটার কেন? সিন্স দে আর ইন প্যারালেল, since they are in parallel, so what will happen? They receive the same PD, they receive the same PD। তো তাহলে সেম ভোল্টেজ যদি পায়, তো এখন কি we know power equal to, as power is equal to current into voltage, so for the same PD, as current through A is higher, as current through A is higher, কেন এর ভিতর দিয়ে কারেন্ট বেশি হবে? বিকজ এর রেজিস্ট্যান্স কম, because it has lower resistance। সো তাহলে এর ভিতর দিয়ে যেহেতু কারেন্ট বেশি, সো তাহলে এখানের মধ্যে কি হবে? P is equal to IV। তো V হলো কনস্ট্যান্ট, কারেন্ট বেশি ফ্লো করলে পাওয়ার বেশি ইউজ হবে, সো এর জন্য এর ব্রাইটনেস বেশি হবে। সো তাহলে এই জিনিসটা হলো এখানে কাজটা কি? বাল্ব এ উইল বি ব্রাইটার দেন বাল্ব বি, কেন? রেজিস্টর গুলি প্যারালেলে আছে, সো সেম পিডি পাবে। তো তাহলে কয়েক ভাবে অ্যান্সারটা বলা যায় যে P is equal to V square by R। সো দোনোজন সেম ভোল্টেজ পাচ্ছে, সো এখন যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে পাওয়ার কম, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে পাওয়ার বেশি, এইভাবে বলতে পারো। অর বলতে পারো কি P is equal to IV, এর ভিতর দিয়ে কারেন্ট বেশি, বি এর ভিতর দিয়ে কারেন্ট কম, সো তাহলে এর পাওয়ার বেশি, এমন বলতে পারো। ওকে, তো তাহলে যে কোনো এরকম ইকুয়েশন ইউজ করে ফাইনালি স্টেট করবা কি যে ভাই এর অ্যাক্রসে বেশি পাওয়ার ডেভেলপ হচ্ছে আর ইউজ হচ্ছে, কি বলো? পি ইকুয়াল ভি স্কোয়ার বাই আর এর ডেরিভেশনটা ইয়া ওই যে ইয়া থেকে না, কি জানি পড়াইছিল? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। ঠিক আছে, তো এখন কোয়েশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 7 এ বলতেছে স্টুডেন্ট ইজ আস্কড টু এক্সপ্লেইন which of the two filament lamps will be brighter when they are connected in parallel across a same power, across a power supply। সো তাহলে দুইটা কি করছে? দুইটা ফিলামেন্ট ল্যাম্প এরকম প্যারালেলে অ্যাড করছে, এখন বলতেছে কে বেশি ব্রাইটনেসে জ্বলবে। তো বললো কি he is told that the resistance of lamp A is greater than the resistance of lamp B। মাত্রই আমরা এটা করে আসলাম, তাই না? মাত্রই বি নাম্বারে আমরা দেখে আসলাম যে দুইটা বাল্ব যখন প্যারালেলে থাকবে তখন কি হবে লামিয়া? দুইটা বাল্ব যখন প্যারালেলে থাকবে তখন দেখলাম যে যার রেজিস্ট্যান্স বেশি তার ব্রাইটনেস কম, আর যার রেজিস্ট্যান্স কম তার ব্রাইটনেস বেশি, তাই না? এখন স্টুডেন্টটা কি করতেছে, সে একটা স্টেটমেন্ট লিখলো কি the student wrote the following explanation that contains some mistakes। কি কি? the current is the same in both lamps, এটা not necessarily true। ঠিক আছে, or not necessarily কি এটা ট্রু না, বিকজ
দোনোজনের রেজিস্ট্যান্স তো আলাদা, তো রেজিস্ট্যান্স যেহেতু ডিফারেন্ট, সো তাহলে প্যারালাল সার্কিটে কারেন্টটাও কি হবে, ডিফারেন্ট হবে। যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো করবে, যার রেজিস্ট্যান্স কম তার অ্যাক্রসে বেশি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, তো এখানে একটা ভুল। দেন বলতেছে বিকজ ল্যাম্প এ হ্যাজ আ হায়ার রেজিস্ট্যান্স, যে ল্যাম্প এর রেজিস্ট্যান্স হলো বেশি, তো it is harder for the electrons to move through the lamp, so they will lose more energy। তো এখন বলতেছে যে ল্যাম্প এর যেহেতু রেজিস্ট্যান্স বেশি, সো তাহলে ইলেকট্রন গুলা ল্যাম্প এর অ্যাক্রসে বেশি এনার্জি ইউজ আপ করবে। তো তাহলে সে বলতে চাইতেছে কি যে ল্যাম্প এ উইল দেয়ারফর বি ব্রাইটার দ্যান ল্যাম্প বি, কিন্তু না, তারা তো দুইটা প্যারালেলে আছে, সো প্যারালেলে থাকলে পরে তো পিডি সব সময় সেম থাকবে, তাই না? সো তাহলে ফার্স্ট এর কথাটা বলবো যে কারেন্ট সেম না, বিকজ কারেন্টটা কি হবে, ডিভাইড হয়ে যাবে ইন দা ইনভার্স রেশিও অফ রেজিস্ট্যান্সেস। দেন ভোল্টেজের কথা যে বললো, ভোল্টেজের কথাটা কি বলবো আর এনার্জির কথাটা কি বলবো, দোনোটা বাল্বের ভিতর দিয়ে যাইতে সময় আমাদের ভোল্টেজটা সেম থাকবে। তো এখন যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কি হবে, কম কারেন্ট ফ্লো করবে, সো তাহলে ওখানের জন্য আমাদের পাওয়ারের ভ্যালুটা কম আসবে, সো তাহলে ওটার ব্রাইটনেস কম হবে। তো এখানের মধ্যে উল্টা কথাটা বলছে যে এ উইল দেয়ারফর বি ব্রাইটার দেন বি, কিন্তু এটা তো উল্টা হবে যে বি এর ব্রাইটনেসটা এর থেকে বেশি হবে। সো কারেক্ট এক্সপ্লেনেশনটা কি, সো এই জিনিসটাই আমরা মাত্র যেটা এক্সপ্লেনেশন পড়ে আসলাম ওই জিনিসটা একদম সেম, 6b তে যা পড়ছি ওইটাই। কি জিনিস, কারেন্টটা ডিফারেন্ট, যে প্যারালাল সার্কিট যেহেতু কারেন্টটা ডিভাইড হয়ে যাবে। ওকে, দেন ভোল্টেজের কথাটা কি বললাম, ভোল্টেজটা সেম থাকবে দোনোটা ল্যাম্পের জন্য। সো কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, ভোল্টেজটা সেম থাকবে। ওকে, সো এখন এই যে আমরা এটা ইউজ করে বলতে পারি যে পি ইজ ইকুয়াল টু আইভি। সো তাহলে কারেন্ট এর ভিতর দিয়ে কম, এর ভিতর দিয়ে কারেন্ট কেন কম, বিকজ এর রেজিস্ট্যান্স বেশি, তো যার রেজিস্ট্যান্স বেশি তার ভিতর দিয়ে কম কারেন্ট ফ্লো করবে। সো তাহলে এর ভিতরে ভোল্টেজ সেম কিন্তু কারেন্ট কম, সো তাহলে সে পাওয়ার কম পাবে। তো পাওয়ার যদি কম হয় সো তাহলে তার ব্রাইটনেসও কম হবে। সো তাহলে এটা কাজটা কি, সো তাহলে লিডিং টু হাই রেজিস্ট্যান্স স্মল পাওয়ার, তো তার মানে যার রেজিস্ট্যান্স বেশি তার অ্যাক্রসে কম পাওয়ার ইউজ আপ হবে। ওকে, তো তাহলে এর জন্য ল্যাম্প বি উইল বি ব্রাইটার দেন ল্যাম্প এ। তো এই কথাটা, তো ল্যাম্প বি এর ব্রাইটনেসটা ল্যাম্প এর থেকে বেশি হবে। আর ওই যে ইচ ইলেকট্রন লুজেস দা সেম এনার্জি, যেটা বলছিলাম যে ভোল্টেজ সেম, তো ওই জিনিসটা। তো এখানের মধ্যে আরো কয়টা পয়েন্ট আছে যে দেয়ার আর মোর ইলেকট্রনস পার সেকেন্ড ইন বি, কেন, বিকজ বি এর কারেন্ট বেশি, তো কারেন্ট বেশি হলে পার সেকেন্ডে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার বেশি করে ফ্লো করবে, আর হেন্স গ্রেটার টোটাল এনার্জি লস পার সেকেন্ড ইন বি। তো তাহলে ওই জিনিসটা যে পার সেকেন্ডে বি এর ভিতর দিয়ে বেশি করে ইলেকট্রন ফ্লো করতেছে, যেহেতু সবগুলো ইলেকট্রন সেম অ্যামাউন্ট অফ এনার্জি ইউজ আপ করবে, সো তাহলে যার ভিতরে বেশি ইলেকট্রন ফ্লো করবে মানে কি, যার কারেন্ট বেশি তার পাওয়ার বেশি, যার কারেন্ট কম তার পাওয়ার কম। কেন, পি ইজ ইকুয়াল টু আইভি, তো পি ইজ ইকুয়াল টু আইভি, সো ভোল্টেজ যদি ফিক্স থাকে তো ওইটা তো কনস্ট্যান্ট, তো কারেন্ট বেশি মানে পাওয়ার বেশি, কারেন্ট কম মানে পাওয়ার কম, এরকম। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 7 নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? সেকেন্ড লাস্ট পয়েন্ট আরেকবার বুঝাবা? সেকেন্ড লাস্ট পয়েন্ট এটা, দেয়ার আর মোর ইলেকট্রনস পার সেকেন্ড হ্যাঁ ইন ভাইয়া। বি, এখানের মধ্যে বি এর কারেন্টটা বেশি, এই জিনিসটা বুঝাইছে যে কারেন্টটা তো ডিভাইড হবে, তো এখন ল্যাম্প বি এর ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে, যে পার সেকেন্ডে বেশি বেশি করে ইলেকট্রন বি এর ভিতর দিয়ে পাস হবে, বিকজ তার রেজিস্ট্যান্স কম, তো এর জন্য তার ভিতর দিয়ে কারেন্ট বেশি, যেটা আমরা রিজন লিখে দেই যে বিকজ আর বি ইজ লেস। ঠিক আছে, বি এর রেজিস্ট্যান্স কম, সো তার ভিতর দিয়ে কারেন্ট বেশি, কারেন্ট বেশি মানে পার সেকেন্ডে বেশি করে ইলেকট্রন ফ্লো করতেছে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এরপরে কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে, কোশ্চেন নাম্বার 8 এ বলতেছে সার্কিট ইজ সেট আপ as shown in the diagram, the battery has a negligible internal resistance। ওকে, এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। তো বললো টোটাল ভোল্টেজ কত, 9 ভোল্ট, যে ইএমএফ হলো 9, একটার রেজিস্ট্যান্স হলো 80, একটার হলো 40, সো তাহলে 9 কে এরকম
2:1 রেশিওতে ডিভাইড করবে, মানে 6 ভোল্ট আর 3 ভোল্ট পাবে। তো এখন ও পাবে 6 ভোল্ট, ও পাবে 3 ভোল্ট। ওই রেশিওটা ওরকম করে করলে পরে তোমরা নিজেরাও বের করতে পারবে, এটা একদম ইজি। বললো কি ক্যালকুলেট দ্য পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দ্য 40 ওহম রেজিস্টর। তো 40 ওহম রেজিস্টরের অ্যাক্রসে এমন ভাবে বের করতে পারো কি, টোটাল রেজিস্ট্যান্স বের করলা 80 প্লাস 40 কত আসলো 120, দেন তুমি কারেন্ট বের করলা, কারেন্ট ইজ ইকুয়াল টু ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, তো 9 বাই 120। তা এখন ভোল্টেজ অ্যাক্রস দ্য 40 ওহম রেজিস্টর ইজ ইকুয়াল টু কি হবে, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, যে 40 ওহমের রেজিস্ট্যান্স একটা, সো তাহলে 9 বাই 120 ইনটু 40 করলে পরে কত আসবে 3 ভোল্ট। ওকে, সো তাহলে এটা আসে 3 ভোল্ট। বি নাম্বারে কি বলতেছে, the a thermistor is connected in parallel with the 40 ohm resistor as shown। তো 40 ohm resistor তো 3 ভোল্ট পাই, তো তাহলে থার্মিস্টরটাকে যা লাগানো হয়েছে, তো থার্মিস্টরটা কত পাবে 3 পাবে, তো অমন টাইপের। তো এখানে বলতেছে কি তারা, the thermistor is initially at a temperature of 100 degree Celsius। তো থার্মিস্টরটা ইনিশিয়ালি 100 ডিগ্রি সেলসিয়াসে আছে টেম্পারেচারে, and its resistance is 20 ohm। ওকে, তো থার্মিস্টর রেজিস্ট্যান্সটা হলো 20 ওহম। এখন বললো কি, as the thermistor cools down its resistance increases। তো থার্মিস্টরের তো টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের ইনভার্স রিলেশনশিপ, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়বে, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমবে, এমন টাইপের। তো এখন বলতেছে কি, যে explain what happens to the current through the battery as the temperature of the thermistor decreases। তো টেম্পারেচার কমলে পরে কি হবে, টেম্পারেচার কমলে পরে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়তেছে। ওকে, টেম্পারেচার কমলে পরে থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়তেছে। তো থার্মিস্টর রেজিস্ট্যান্স যদি বাড়ে, তো তাহলে সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্সে কি ইফেক্ট আসবে, সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্স বাড়বে নাকি কমবে যাবে? থার্মিস্টরের টেম্পারেচার কমলে পরে রেজিস্ট্যান্স বাড়বে, সো ওভারঅল সার্কিটের রেজিস্ট্যান্সের মধ্যে যে চেঞ্জটা আনবে ওইটার জন্য কি হবে, there will be decrease in current। সো এখন এখানের মধ্যে তারা কি বলতেছে, এইটার এখানে দেখি, সো এই যে রেজিস্ট্যান্স অফ দ্য প্যারালাল কম্বিনেশন ইনক্রিজ করে, যে টেম্পারেচার কমলে থার্মিস্টর রেজিস্ট্যান্স বেড়ে যায় না, সো তাহলে টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়লো, তো টোটাল রেজিস্ট্যান্সটাও তো বাড়বে সার্কিটের। তো টোটাল রেজিস্ট্যান্স যদি বাড়ে, তো তাহলে কারেন্টটা কি হবে, দেয়ারফর দ্য কারেন্ট উইল ডিক্রিজ, যে বিকজ আমাদের total current is equal to কি, EMF divided by total resistance। so total resistance of the circuit যদি বাড়ে, EMF তো কনস্ট্যান্ট, তো EMF হলো কনস্ট্যান্ট, সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স বাড়লে পরে কারেন্ট কি হবে, কমবে। ওকে, তোমাদের কিন্তু এই লাইনগুলি কয়েকটা স্পেসিফিক লাইন একটু ভালো মতো খেয়াল রাখা লাগবে, বুঝছো জেরিন? দেখো এখানের মধ্যে তারা কিন্তু জাস্ট এরকম বলে নাই, দেখো তারা বলছে যে ফার্স্টে টেম্পারেচার কমলে থার্মিস্টর রেজিস্ট্যান্স বাড়বে, তো থার্মিস্টর রেজিস্ট্যান্স বাড়লে কি হবে, থার্মিস্টরের রেজিস্ট্যান্স বাড়লে পরে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স বাড়লো, প্যারালাল কম্বিনেশনটা বাড়া মানে কি, টোটাল রেজিস্ট্যান্স বাড়া। তো এখন তুমি যদি শুধু বলে দাও টোটাল রেজিস্ট্যান্স বাড়তেছে মানে কারেন্ট কমতেছে, তাইলে কিন্তু মার্কটা পাবা না, 3 নাম্বার যে মার্কটা, ওই মার্কটা পাবা না। তোমার কি বলতে হবে, তোমার বলতে হবে যে টোটাল রেজিস্ট্যান্স বাড়লো, ওখানে তো সেকেন্ড মার্ক পাইলা, এখন থার্ড মার্ক পাওয়ার জন্য তোমার কি বলতে হবে, তোমার বলতে হবে যে সিন্স ইএমএফ ইজ কনস্ট্যান্ট। ওকে, ইএমএফ যে টোটাল ভোল্টেজ অফ দ্য সার্কিট যেহেতু কনস্ট্যান্ট, তো এখন টোটাল রেজিস্ট্যান্স বাড়লে কারেন্ট কমবে। অলরাইট, সো তাহলে তুমি যদি এই কথাটা না বলো, এই যে ইএমএফটা যে কনস্ট্যান্ট আছে, এই যে ইএমএফটা যে কনস্ট্যান্ট আছে, এই জিনিসটা যদি না বলো, তো তাহলে কিন্তু তোমার এই থার্ড মার্কটা, এই যে কারেন্টটা যে ডিক্রিজ করতেছে, এই 3 নাম্বার মার্কটা কার সাথে রিলেটেড, টোটাল ইএমএফ বিং কনস্ট্যান্ট, এই ব্যাপারটার সাথে রিলেটেড। সো তাহলে অ্যানসার গুলো এরকম লজিক ওয়াইজ আগাইতে হবে, ঠিক আছে? যে কিউডব্লিউসি কোয়েশ্চেন তো, সো তাহলে প্রত্যেকটা এরকম লজিক ওয়াইজ আর আমাদের লিংকিং করে করে দেন অ্যানসার গুলি দেওয়া লাগবে। সো ফার্স্টে বলবো যে থার্মিস্টরের টেম্পারেচার কমা মানে তার রেজিস্ট্যান্স বাড়া, থার্মিস্টর রেজিস্ট্যান্স বাড়তেছে মানে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স বাড়তেছে, সো দ্যাট গিভস ইউ দ্য ফার্স্ট মার্ক। এরপরে তুমি বলবা যে প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স বাড়তেছে মানে টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স বাড়তেছে, সো তাহলে সেকেন্ড মার্ক।
এখন তুমি বললা টোটাল সার্কিটের রেজিস্ট্যান্স বাড়তেছে মানে কারেন্ট কমতেছে। নো, 3 নাম্বার মার্ক পাবা না। তোমার কি বলতে হবে? টোটাল রেজিস্ট্যান্স তো বাড়ছে, ওটা তুমি বললাই। তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স বাড়লে কেন কারেন্ট কমবে? বিকজ ইএমএফ অর টোটাল ভোল্টেজ অফ দ্য সার্কিট ইজ ফিক্সড। সো তাহলে টোটাল রেজিস্ট্যান্স বাড়লে পরে কারেন্ট কমে যাবে। তো এই ব্যাপারটা তোমার, তুমি যে বুঝতেছো লজিকটা, এই জিনিসটা তাদেরকে বুঝাইতে হবে। ঠিক আছে? So ভোল্টেজ তাহলে বললে এইটা হয় না নাকি ইএমএফ বা জাস্ট পিডি বলতে হবে? ইএমএফ বললেও হয়, পিডি বললেও হয়, সমস্যা নাই। না, আমি ভোল্টেজ লিখছি জাস্ট। ওইটা ভোল্টেজটা, ওইটা সার্কিটের টোটাল ভোল্টেজ লিখলে ভালো, বুঝছো? আচ্ছা, না আমি ফর্মুলা দিয়ে লাইক পুরো ব্রেক করে দেখাই দিচ্ছি। আচ্ছা, ওইটা তাইলে সমস্যা নাই। ওকে, সো তাহলে এখন এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 8। তো এখন কোশ্চেন নাম্বার 9 যদি আমরা দেখি, 9 এর মধ্যে কি বলতেছে? 9 এর এ তে a kettle is rated 1 kilowatt 220 ভোল্ট। আচ্ছা, সো তাহলে পাওয়ার দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে। এখন বললো যে রেজিস্ট্যান্স বের করতে। উই নো পাওয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। সো এখানে থেকে রেজিস্ট্যান্স বের করবে, এটা কোনো ব্যাপার না। দেন বি নাম্বারে বললো কি, when connected to a 220 volt supply it takes 3 minutes for the water in the kettle to reach boiling point। তো এখন বললো calculate how much energy is being supplied। So power is equal to energy by time। So তাহলে energy is equal to কি হবে? power into time। তখন এ নাম্বারে যে পাওয়ারটা বের করছো ওইটার সাথে 3 মিনিটস, যে 3 মিনিট থেকে সেকেন্ডে নিবা, দেন মাল্টিপ্লাই করবা। দেন সি নাম্বারে কি বললো? ডিফারেন্ট কান্ট্রিজ সাপ্লাই মেইনস ইলেকট্রিসিটি এট ডিফারেন্ট ভোল্টেজেস। যে এক এক দেশে এক একটা এক এক অ্যামাউন্টে এরকম বাসা বাড়িতে ভোল্টেজ সাপ্লাই করা হয়। তো এখন বললো কি, মেনি হোটেলস নাও অফার আ চয়েস অফ ভোল্টেজ সাপ্লাইজ অ্যাজ শোন ইন দ্য ফটোগ্রাফ। এই যে, তো এখানের মধ্যে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এরকম সকেট আছে, ডিফারেন্ট সকেটের মধ্যে এরকম কত ভোল্টেজের সাপ্লাই তুমি চাও, ওইটা তারা তোমাকে কি করে, একটা লিবার্টি অ্যালাউ করে, যে তুমি কত ভোল্টেজ নিতে চাও ওই জিনিসটা তুমি নিজে চুজ করতে পারবে আর কি। এখন বলতেছে কি, এখন এখানের মধ্যে বললো C1 এ যে বাই মিস্টেক দ্য কেটেল ইজ নাও কানেক্টেড টু 110 ভোল্ট সাপ্লাই। 220 ভোল্টের জায়গায় ভুলে কি করছে, এখন 110 ভোল্টের পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগাই দিছে। এখন বললো কি, অ্যাজিউমিং দ্যাট দ্য ওয়ার্কিং রেজিস্ট্যান্স অফ দ্য কেটেল ডাজ নট চেঞ্জ। তো তাহলে রেজিস্ট্যান্স হলো ফিক্সড। তো এখন বললো যে তাহলে ক্যালকুলেট দ্য টাইম ইট উড টেক ফর দ্য সেম অ্যামাউন্ট অফ ওয়াটার টু রিচ বয়লিং পয়েন্ট। সো ফার্স্ট অফ অল এটা, তাই না? ফর এনার্জি বলা যায় কি, ভি স্কয়ার বাই আর ইন্টু টি। ধরো আজান শেষ হয় না। ওকে, সো তাহলে আমরা যেই কথাটা বলতেছিলাম, এখানের জন্য কাজটা কি, C1 এর মধ্যে তারা বলতেছে যে এখন ভুলে কি করলো, 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই থেকে তারা ভুলে 110 ভোল্টের পাওয়ার সাপ্লাইতে লাগাই দিছে। তো এখন বললো যে এখন কতক্ষণ সময় লাগবে। তো এখন দেখো, তোমার কারেন্ট কি বলে, রেজিস্ট্যান্সটা কি, রেজিস্ট্যান্সটা হলো ফিক্সড, রেজিস্ট্যান্স যা ছিল তাই আছে। তো এখন ভোল্টেজ যদি হাফ হয়ে যায়, ঠিক আছে, ভোল্টেজটা কি অর্ধেক হয়ে গেছে না? তো ভোল্টেজটা অর্ধেক হয়ে গেছে। সো এখন বললো যে কত টাইমস সময় লাগবে ওই ওয়াটারটাকে বয়লিং পয়েন্ট রিচ করাইতে। হ্যাঁ, তো এখন বলতেছে কি যে কতক্ষণ সময় লাগবে ওয়াটারটাকে বয়লিং পয়েন্ট রিচ করাইতে। সো এখন এখানের মধ্যে দেখো, এখানে কিন্তু আমাদের জাস্ট এনার্জিটা কিন্তু ভোল্টেজের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল না। কার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল দেখছো? এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার্ড। সো এখন ভোল্টেজ যদি কি হয় যাবে, ভোল্টেজ যদি হাফ হয়ে যায়, এনার্জি কত টাইমস হয়ে যাবে বলো তো? 1/4 1/4। এক্সিলেন্ট। সো তাহলে ভোল্টেজ যদি হাফ হয়, তো তাহলে এনার্জি হয়ে যাবে হাফ এর স্কোয়ার, হুইচ মিন্স 1/4। সো এনার্জি তো 1/4 হলে হবে না, তোমার তো কি করতে হবে, ইন অর্ডার টু বয়েল আপ দ্য ওয়াটার তোমার এনার্জিটা সেমই লাগবে। সো তাহলে
এখানের মধ্যে এমন ভাবে চিন্তা করলে বেটার। দাঁড়াও, এখানে আসলে এনার্জির ফর্মুলার মধ্যে আমরা না দিয়ে ফার্স্ট আমরা পাওয়ারটা নিয়ে বলি, যে পাওয়ার ইকুয়াল টু কি, পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো এখন দেখো রেজিস্ট্যান্স হলো ফিক্সড, তো এখন ভোল্টেজ হাফ হয়ে যাচ্ছে, যে পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তো তাহলে when v is half, v যখন হাফ হাফ হয়ে যাচ্ছে, p কত হয়ে যাবে, হাফ এর স্কোয়ার, which means 1/4। সো পাওয়ার 1/4 হয়ে গেছে। সো পাওয়ার হয়ে গেছে 1/4। সো এখন এনার্জি ইজ ইকুয়াল টু কি, এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম। তো এখন পাওয়ার 1/4 হয়ে গেছে, কিন্তু তোমার এনার্জিটা তো তার সেমই লাগবে ইন অর্ডার টু বয়েল ওয়াটার। হ্যাঁ, তোমার ওয়াটারকে বয়েল করার জন্য ইউ অলওয়েজ নিড দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি। সো তাহলে তোমার পাওয়ার 1/4 হয়ে গেছে। সো এটার জন্য তোমার সময় কি লাগবে লামিয়া, 4 টাইমস বেশি লাগবে না টাইমটা? জি ভাইয়া। তো তাহলে এটার জন্য টাইমটা কি হবে, ইন অর্ডার ফর এনার্জি টু রিমেইন কনস্ট্যান্ট, দ্য টাইম মাস্ট বি 4 টাইমস দ্যাট অফ দ্য ইনিশিয়াল টাইম টেকেন। সো আগে 3 মিনিট লাগতো পানিটা বয়েল করতে, এখন কয় মিনিট লাগবে, 12 মিনিট লাগবে। ঠিক আছে? তো তাহলে এইভাবে করে ব্যাপারটা আমাদের ফার্স্টে সেট আপ করা লাগবে। কি দেখবো আমরা, দেখবো যে প্রথমে তো বলে দিছে রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, তাই না? রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয় না। তো এখন পাওয়ারের সাথে ভোল্টেজ রেজিস্ট্যান্সের কানেকশন যেটা আমরা দেখছিলাম, P is equal to V square by R. So এখন রেজিস্ট্যান্স হলো কনস্ট্যান্ট। সো এখন ভোল্টেজ যদি হাফ হয়ে যায়, যে আগে কত ছিল 220 ছিল, এখন হয়ে গেছে কত 110। সো তাহলে ভোল্ট সরি ভোল্টেজ হাফ হয়ে গেছে। তো ভোল্টেজ হাফ হয়ে যাওয়া মানে পাওয়ার 1/4 হয়ে যাওয়া, বিকজ ভোল্টেজের সাথে পাওয়ারের রিলেশন এখন এরকম, যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে আর কি। তো তাহলে ভোল্টেজ হাফ হয়েছে মানে পাওয়ার হয়ে গেছে 1/4। তো এখন কি হবে, পাওয়ার 1/4 হয়ে গেছে, বাট দ্য এনার্জি দ্যাট উইল বি নিডেড ইন অর্ডার টু বয়েল দ্য ওয়াটার উইল বি সেম। সো তাহলে পাওয়ার যেহেতু কম পাচ্ছে, তো এর জন্য তার সময় কি লাগবে, ওয়াটারটাকে বয়েল করতে বেশি সময় লাগবে। কত টাইমস বেশি সময় লাগবে, পাওয়ার যত টাইমস কম তত টাইমস বেশি কারেন্ট কি বলে টাইম লাগবে। তো তাহলে পাওয়ার 1/4 হয়ে গেছে, তো সময় লাগবে কতক্ষণ, 4 টাইমস বেশি। তো তাহলে টাইম কতক্ষণ লাগবে, আগে লাগতো 3 মিনিট, এখন 3 টাইমস 4 which means 12 মিনিটস লাগবে। তো এটা হলো আমাদের ফার্স্ট এর কথা। তো এটা কি 12 মিনিটস টাইম লাগবে, যে 3 into 4 বেসিক্যালি। এখন বললো C2 তে explain what might happen if a kettle is designed to operate at 110 is connected to 220 volt supply. So এখন একটা কেটল যেটা অ্যাকচুয়ালি ডিজাইন করা হলো 110 ভোল্টে কাজ করার জন্য, কিন্তু তাকে 220 ভোল্টে কানেক্ট করলে পরে কি হবে, তখন কিন্তু আমাদের সমস্যা, যে যত লাগে এর থেকে বেশি যদি এরকম সাপ্লাই দেওয়া হয়, তখন কি হবে, তার ভিতর দিয়ে বেশি কারেন্ট ফ্লো করবে। সো তখন ওটার অ্যাপ্লায়েন্সটা ড্যামেজ হয়ে যেতে পারে। যে এখানের মধ্যে আমাদের ব্যাপারগুলো কি কি বলতেছে দেখো। ফার্স্ট অফ অল, ওই যে আমরা রেজিস্ট্যান্সের এগুলা, এনার্জির এগুলো, এগুলো তো ইজি জিনিস। এরপরে যেটা বলতেছিলাম যে অ্যাটেম্পটস টু ক্যালকুলেট পাওয়ার, যে পাওয়ার ইকুয়াল টু এত, তো তাহলে টাইম টেকেন টু বয়েল হলো 12 মিনিট, এইভাবে করে বলা যায়। অর এই যে আমরা এই রিলেশন ইউজ করছিলাম, বেসিক্যালি কি রিলেশন, পাওয়ার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভোল্টেজ স্কোয়ার্ড। সো পাওয়ার কি হয়ে যায়, 1/4 হয়ে যায়। তো পাওয়ার যেহেতু 1/4, তো তাহলে টাইম লাগবে 4 টাইমস বেশি। তো তাহলে the time taken will be 12 minutes। যে কোন একটা ওয়েতে করতে পারো, অনেকগুলো অল্টারনেটিভ মেথড তারা দিছে, তুমি যে কোন একটা ওয়ে ফলো করলে পরেই হবে। ওকে, আচ্ছা এরপরে যেটা বলতেছে যে 110 ভোল্টের নরমাল ভোল্টেজ, তার যে 110 ভোল্টের জন্য ডিজাইন করা, যে 110 ভোল্টের সে ঠিক মতো কাজ করবে, এর থেকে ডাবল ভোল্টেজে কানেক্ট করলে কি সমস্যা, এটা জিজ্ঞাসা করছে। তো এখন আমরা কি জানি, যে আমরা জানি V is equal to IR। ওকে, তো এখন ভোল্টেজ রেজিস্ট্যান্স তো ফিক্স, তো এখন ভোল্টেজ যদি বেড়ে যায় বেশি কারেন্ট ফ্লো করবে। সো তাহলে এই যে দিস উইল লিড টু ইনক্রিজড কারেন্ট অর ইনক্রিজড পাওয়ার। সো তাহলে এটা কি করবে, ইট উইল কজ ড্যামেজ। ঠিক আছে, ইট উইল কজ ড্যামেজ টু দ্য অ্যাপ্লায়েন্স, অর এটা কি করবে, ফিউজটাকে মেল্ট করে দিবে বেসিক্যালি। ওকে, তো তাহলে এই ব্যাপারটা আচ্ছা ছিল ভাই, আমাদের। বলো। if the kettle has no fuse it will explode by overheating, এটা লিখছিলাম। এটাই এক্সপ্লোড করবে না, এটা ভিতরে এরকম গলে যাবে আর কি। আচ্ছা, ঠিক আছে, ওগুলার ইন্টারনাল যেসব
ওয়্যার গুলি আছে যেসব আছে ওগুলা জিনিস গলে যাবে। ওকে, তো এখন এইগুলা, এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 9। তো এখন কোয়েশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? কোয়েশ্চেন নাম্বার 10 এ বলতেছে মোবাইল ফোনস হ্যাভ আ রিচার্জেবল ব্যাটারি হুইচ ইজ রিচার্জড বাই মিনস অফ মেইনস অ্যাডাপ্টার। আচ্ছা, তো মোবাইল ফোনে এরকম রিচার্জেবল ব্যাটারি থাকে যেগুলাকে কি করা যায়, মেইনস অ্যাডাপ্টার দিয়ে চার্জ আপ করা যায় আবার। তো এখন বললো ওয়ান সাচ অ্যাডাপ্টার হ্যাজ অ্যান ইনপুট পাওয়ার অফ 4.8 ওয়াট। সো তাহলে ওরকম একটা অ্যাডাপ্টারের কি 4.8 ওয়াট হলো পাওয়ার, এন্ড সে কত ভোল্টেজে কাজ করে, এন্ড আ ভোল্টেজ অফ 230 ভোল্ট। ওকে, এখন বললো ক্যালকুলেট দ্য ইনপুট কারেন্ট টু দ্য অ্যাডাপ্টার when it is in use, P is equal to IV। পাওয়ার জানি, ভোল্টেজ জানি, সো তাহলে কারেন্টটাকে সাবজেক্ট করে কারেন্ট বের করতে পারবো। ওকে, বি নাম্বারে কি বললো, the adapter's output is labeled as 5 volt, 0.1, 0.5 ভোল্ট অ্যাম্পিয়ার। ওকে, সো এখন এখানের মধ্যে বলতেছে যে B1 এ ফার্স্টে বললো যে শো দ্যাট দ্য ইউনিট VA, যে ভোল্ট অ্যাম্পিয়ার, ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়াট। সো এখন ভোল্ট অ্যাম্পিয়ার, এখন ভোল্ট মানে কি, ভোল্টেজ মানে কি যাবে জুলস পার কুলাম্ব না? হ্যাঁ। তো তাহলে ভোল্টেজ হলো জুলস পার কুলাম্ব, আর অ্যাম্পিয়ার অর কারেন্ট মানে কি কুলাম্বস পার সেকেন্ড, রাইট? সেকেন্ড। সো তাহলে কুলাম্ব কুলাম্ব কাটাকাটি, তো তাহলে জুলস পার সেকেন্ড, জুলস পার সেকেন্ডটাই কি ওয়াট। তো তাহলে এখান থেকে আমরা শো করলাম কি যে ভোল্টেজ অ্যাম্পিয়ার অর ভোল্ট অ্যাম্পিয়ার, এটাকে আমরা কি বলতে পারি, ওয়াট বলতে পারি। যে ওরকম ভোল্টেজ মানে হলো এনার্জি পার ইউনিট চার্জ। লামিয়া বুঝতেছো কি বললাম, যে ভোল্টেজটা কি এনার্জি পার ইউনিট চার্জ, আর কারেন্ট হলো চার্জ পার ইউনিট টাইম। তো তাহলে এই দুইটা এরকম একসাথে ইউজ করে কি বলা যায়, এটাকে ওয়াট বলা যায়। ওকে, জি ভাইয়া। আচ্ছা, সো এখন B2 তে বললো কি, B2 তে বললো যে ক্যালকুলেট দ্য এফিসিয়েন্সি অফ দ্য অ্যাডাপ্টার। তো এফিসিয়েন্সিটা কি হবে, ইনপুট হলো কত, ইনপুট হলো 4.8 ওয়াট, আউটপুট হলো 0.5 ওয়াট, তাই না? তো তাহলে এফিসিয়েন্সি কত, 0.5 ডিভাইডেড বাই 4.8 করলে যা আসে, তো 0.5 ডিভাইডেড বাই 4.8, সো দিস ইজ 0.104, অর পার্সেন্টেজে নিলে পরে 10.4%। ঠিক আছে, এরপরে বললো যে 3 নম্বরে সাজেস্ট আ রিজন ওয়াই দ্য এফিসিয়েন্সি ইজ লেস দ্যান 100%। তো এফিসিয়েন্সি লেস দ্যান 100% কেন, বিকজ ওয়েস্টেড এনার্জিতে এরকম কনভার্ট হয়, যে আমাদের যেই এনার্জিটা দেওয়া হচ্ছে পুরো এনার্জিটা আমাদের চার্জিং এর কাজে লাগে না, এটা মোবাইলটাকে হিট আপ করে ফেলে। ঠিক আছে, হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য, এইসবের জন্য আমাদের এফিসিয়েন্সি 100% হয় না। কি কি বললো তারা দেখি, এই যে ফার্স্ট অফ অল ওই যে কারেন্টটা বের করলো, দেন ওই যে জুলস পার সেকেন্ড মানে যে ওয়াট, ওইটা শো করলো। তা এখন এফিসিয়েন্সি হলো 10.4%। দেন বললো কি কেন 100% এফিসিয়েন্ট না, বিকজ এনার্জি অর পাওয়ার ইজ ট্রান্সফার টু থার্মাল এনার্জি অর হিট এনার্জি। তো তাহলে ওইটার জন্য কি হয় না, দ্য সিস্টেম ইজ নট 100% এফিসিয়েন্ট। ওকে, তো তাহলে এটা গেল আমাদের 10 নাম্বার। এখন 11 নাম্বারে কি বলতেছে, 11 নাম্বারে নাম্বার 1 কি বলে, 11 নাম্বারে electrically heated gloves are used by skiers and climbers to provide extra warmth for their hands। আচ্ছা, তো তাহলে এই গ্লাভস গুলাতে কি, এই গ্লাভস গুলা হলো ইলেকট্রিসিটি দিয়ে এরকম হিট আপ হয়। ঠিক আছে, ওই যে তারা হিটিং ইফেক্ট অফ কারেন্টটাকে ইউজ করবে বেসিক্যালি। তো কি হচ্ছে এখানে, each glove has a heating element of resistance 3.6 ওহম। তো হিটিং এলিমেন্টটা কত ওহমের, 3.6 ওহমের। এখন বললো টু সেলস অফ ইচ অফ ইএমএফ 1.5 ভোল্ট, যে দুইটা সেল 1.5 ভোল্টের তাদেরকে ইউজ করা হচ্ছে, কিন্তু এই সেলগুলোর মধ্যে কি আছে, তাদের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। সো the cells have internal resistance of 0.2 ohm and are used to operate
ইচ হিটিং এলিমেন্ট। সো এখন বললো কি এ নাম্বারে when the switch is closed, A1 এ বলতেছে কি ক্যালকুলেট দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। তো টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এখানে কয়টা রেজিস্ট্যান্স আছে বলো তো লামিয়া? তিনটা না? দুইটা সেলের জন্য 0.2 0.2 আর একটা যে হিটিং এলিমেন্টের 3.6, তাই তো? Yeah. তো তাহলে টোটাল কত? 0.2 প্লাস 0.2 প্লাস 0.6, সরি 3.6। তো তাহলে কত হবে? 4.0 ওহম। তো এটা গেল A1। এখন A2 তে কি বলতেছে? ক্যালকুলেট দ্য কারেন্ট ইন দ্য হিটিং এলিমেন্ট। সো কারেন্টটা কি হবে? কারেন্ট উইল বি EMF ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। EMF কত? 1.5 আর 1.5 কত? 3 আর রেজিস্ট্যান্স হলো 4, সো তাহলে 0.75 অ্যাম্পিয়ার। এরপরে A3 তে কি বলতেছে? ক্যালকুলেট দ্য পাওয়ার আউটপুট ফ্রম দ্য হিটিং এলিমেন্ট। তো হিটিং এলিমেন্ট কতটুকু পাওয়ার পাচ্ছে? সো পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, অর এখানে রেজিস্ট্যান্স যেহেতু জানি এমন করা যায় যে I স্কয়ার R। তো কারেন্ট কত? 0.75, রেজিস্ট্যান্স কত? সরি কারেন্টের তো স্কয়ার হবে। তো এখন এখানের জন্য 0.75 এর স্কয়ার আর রেজিস্ট্যান্স কত? 3.6। তো তাহলে এটা করলে পরে যা আসে দ্যাট উইল বি দা পাওয়ার অ্যাক্রস দা হিটিং এলিমেন্ট। ওকে, তো এই জিনিসটা গেল আমাদের 11A। তো 11A নিয়ে কার কোনো প্রবলেম আছে? এগুলি ক্যালকুলেশন খুবই ইজি, এগুলা সার্কিটের ক্যালকুলেশন আমাদের একদম হ্যাবিচুয়েটেড হয়ে যাওয়া উচিত এই কয়দিনে। তো এরপরে বি নাম্বারে কি বলতেছে দেখো, when in use the internal resistance of each cell gradually increases। তা এখন যত আমরা ইউজ করতে থাকবো কি হবে? সেলগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়তে থাকবে। তো তাহলে সেলগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স বাড়লে কি হয় জাবের বলো তো? সেলগুলার ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে সেল নিজেই কি করবে? সেল নিজেই নিজের বেশি অ্যাক্রসে ভোল্টেজ বেশি করে ভোল্টেজ রেখে দিবে। সো তাহলে এক্সটার্নাল সার্কিট যে আমাদের অ্যাকচুয়াল যে হিটিং এলিমেন্টটা, ওই হিটিং এলিমেন্টটা কম করে এনার্জি পাবে না বা ভোল্টেজ পাবে না। হ্যাঁ। তো তাহলে এখানের মধ্যে কাজটা কি বললো যে when in use the internal resistance of each cell gradually increases। তো ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে মানে সেলগুলার পারফরম্যান্স কমে যাচ্ছে, যে সেলগুলা কম করে ভোল্টেজ সাপ্লাই করবে। সো সেলগুলা যদি কম ভোল্টেজ সাপ্লাই করে তো তাহলে হিটিং এলিমেন্ট কম পাওয়ার পাবে। তো তাহলে হিটিং এলিমেন্ট গুলি কম পাওয়ার পাইলে পরে তাদের কাজ করতে সমস্যা হবে, যে হিটিং এর কাজটা তারা ঠিক মতো করতে পারবে না। তো বললো কি স্টেট এন্ড এক্সপ্লেইন দ্য ইফেক্ট দিস উইল হ্যাভ অন দ্য পাওয়ার আউটপুট অফ দ্য হিটিং এলিমেন্ট। তো তাহলে এখানে দেখো তার অ্যান্সারের মধ্যে কি বলতেছে। ফার্স্ট অফ অল ওই যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হলো 4, কারেন্ট হলো 0.75, এই যে দেন পাওয়ার হলো 2 ওয়াট। দেন কি বললো যে যত ইউজ করা হচ্ছে কি হচ্ছে? যত ইউজ করা হচ্ছে টেম্পারেচার কি বলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো তত বেড়ে যাচ্ছে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট উইল ইনক্রিজ। যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে গেলে টোটাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তো তাহলে কারেন্ট কমে যাবে। তো কারেন্ট কমে গেলে কি হবে? হিটিং এলিমেন্টটা যে 3.6 ওহমের যে এক্সটার্নাল যেই একটা এলিমেন্ট লাগানো আছে সে কারেন্ট কম পাবে, তো তাহলে পাওয়ার কম পাবে বেসিক্যালি। ওকে, জেরিন বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, দেন আমাদের এক্সাম প্র্যাকটিসের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি বলতেছে দেখি, explain how the current and voltage rules for electrical circuits are expressions of conservations of charge and conservations of energy। তো তাহলে আমরা দুইটা রুল পড়ছিলাম, একটা হলো কি কারশফ ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল, অর পড়ছিলাম কি একটা হলো জাংশন রুল আর আরেকটা হলো লুপ রুল, তাই তো? তো জাংশন রুলের মধ্যে আমরা কি পড়ছিলাম, যে যে কোন একটা সার্টেন পয়েন্ট ইন আ সার্কিটে টুয়ার্ডস দা পয়েন্ট যেই অ্যামাউন্ট অফ কারেন্ট আসবে, অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট সেম অ্যামাউন্ট অফ কারেন্ট থাকবে। ঠিক আছে? তো তাহলে এখানের মধ্যে কি এটা হলো চার্জ কনজারভেশন, যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং পার সেকেন্ড
যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এন্টারিং আ পয়েন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ এক্সিটিং ফ্রম দ্যাট পয়েন্ট। সো তাহলে এখানের জন্য আমাদের চার্জ কনজারভেশনের একটা ব্যাপার তারা ফুলফিল করতেছেন। লুপ রুলের ব্যাপারটা কি, যে কোনো একটা এরকম কমপ্লিট লুপের জন্য, যে কোনো একটা এরকম কমপ্লিট লুপের জন্য কি থাকবে, যে এই লুপের জন্য, সরি, যে এই একটা লুপ, তো এই লুপের জন্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ এন্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল থাকবে সেম। দেন আমরা যদি আরেকটা লুপ নেই, এই লুপের জন্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ এন্ড অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল থাকবে সেম, এমন টাইপের। সো তাহলে টোটাল ভোল্টেজ রাইজ মানে টোটাল এনার্জি সাপ্লাইড টু দ্য সার্কিট ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ইউজড আপ বাই দ্য সার্কিট অর ইউজড আপ ইন দ্য লুপ। সো তাহলে টোটাল ভোল্টেজ রাইজ এন্ড টোটাল ভোল্টেজ ফল মানে হলো টোটাল এনার্জি সাপ্লাইড এন্ড টোটাল এনার্জি ইউজড আপ। সো তাহলে দুটোটা কি থাকতেছে, কনজার্ভ থাকতেছে। সো এখানের জন্য আমরা এটাকে কি বলি, দিস ইজ অ্যান এক্সপ্রেশন অফ এনার্জি কনজারভেশন। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এনার্জি কনজারভেশন। সো তাহলে তারা এখানের মধ্যে অ্যানসারের মধ্যে কি বলতেছে আমরা দেখি। এই যে ফার্স্ট অফ অল কারেন্ট কনজারভেশন রুল অর আমাদের ওই যে জাংশন রুলটা কি বললো, current conservation rule is that the vector sum of currents at any point in a circuit is zero, the total amount of current entering and exiting from that point is zero, সমান সমান আর কি। তো ডিরেকশন ওয়াইজ যে টুয়ার্ডস দা পয়েন্ট পজিটিভ ধরলে অ্যাওয়ে ফ্রম দা পয়েন্ট নেগেটিভ হবে, তো এর জন্য ভেক্টর সামটা বলছে। ভেক্টর সাম মানে কি, ভেক্টর সাম মানে হলো ইউ আর কনসিডারিং দা ডিরেকশন অ্যাজ ওয়েল। ওকে, তো তাহলে টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এন্টারিং, টোটাল অ্যামাউন্ট অফ কারেন্ট এক্সিটিং সবকিছু মিলায় ফেললে পরে টোটাল কত হবে, এন্টারিং এন্ড এক্সিটিং সমান সমান হবে, এই জিনিসটা বুঝাইতেছে। তো কি বললো, this means that the total amount of current entering equals the total amount of current leaving that point, যেটা মাত্র বললাম। তো তাহলে in any given time this will mean that the same quantity of charge entering and leaving that point, তো এর জন্য এটাকে বলা হয় চার্জ কনজারভেশন। ওকে, সো তাহলে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ একটা পয়েন্টে যতটুকু এন্টার করতেছে ততটুকুই লিভ করবে। সো এর জন্য এটাকে আমরা কি বলি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ চার্জ কনজারভেশন। দেন ভোল্টেজের ব্যাপারটা কি বলতেছে, voltage circuit rule or loop rule যেটা is the sum of EMFs around any closed loop equals the sum of PDs in the same loop। so তাহলে একটা ক্লোজড লুপের জন্য কি হবে, অ্যামাউন্ট অফ ভোল্টেজ রাইজ আর অ্যামাউন্ট অফ ভোল্টেজ ফল সমান সমান হবে। ওই কথাটা বললো যে ইএমএফ মানে হলো ভোল্টেজ রাইজ আর পিডি মানে হলো ভোল্টেজ ফল, তো এই দুইটা। এখন কি বলতেছে, সরি, this means that the energy gained by any given quantity of charge in that loop is given up again by the same time, sorry, by the time it has traveled around the complete loop। তো তার মানে চার্জ ক্যারিয়ারদেরকে যতটুকু এনার্জি দেওয়া হয়েছিল সার্কিটের শুরুতে, সেম অ্যামাউন্ট অফ এনার্জি তারা কি করে, সার্কিটটা ঘুরে আস্তে আস্তে সব এনার্জি ইউজ আপ করে ফেলে। সো টোটাল এনার্জি সাপ্লাইড ইজ ইকুয়াল টু টোটাল এনার্জি ইউজড আপ। সো তাহলে এখানের জন্য কি হবে, এনার্জি কনজারভেশন, যে টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি ইনপুট এন্ড আউটপুট হলো সমান সমান। এই কথাটাই বলতেছে যে দিস উইল মিন দ্যাট দ্য সেম কোয়ান্টিটি অফ এনার্জি এন্টারিং এন্ড লিভিং দ্যাট সার্কিট লুপ, সো হেন্স এনার্জি কনজারভেশন। তো এইটা গেল আমাদের ওই যে সার্কিটের দুইটা রুল গুলা, যে এটা হলো সার্কিটের জাংশন রুল আর এটা হলো সার্কিটের লুপ রুল। ওকে, তো তাহলে এটা গেল একটা জাংশন রুল আর এটা গেল একটা লুপ রুল। ওকে, তো তাহলে এই জিনিসগুলা গেল আমাদের ইলেকট্রিসিটির এক্সাম প্র্যাকটিস কোয়েশ্চেনের সলিউশন। ঠিক আছে, এই জিনিসটা আনফরচুনেটলি আমাদের ওই দিন সানডেতে করার কথা ছিল কিন্তু আমরা করতে পারি নাই, তো এর জন্য আজকে আমরা ফার্স্টে এটা কভার করে নিলাম। ওকে, তো এখন তোমরা যেটা করবা, তোমাদের তো অলরেডি মার্ক স্কিম দিয়ে দেওয়া হয়েছে না, তো এখন তোমরা অনেকজন প্রবলেমের লিস্ট পাঠাইছো, অনেকজনই পাঠাও নাই, অনেকজনের প্রবলেমই নাই। সো লাবিবা বলছিল যে ওর প্রবলেমই নাই, তো এর জন্য ঘুমাবে, তো এখন ঘুম ভেঙে গেছে, এর জন্য ক্লাস এমনি ঘুরতে চলে আসছে, দেখছো। ওকে, সো তাহলে এই যে 2A আমরা তো এগুলার কয়েকটা কোয়েশ্চেন লাস্ট দিন আমি প্রত্যেকটা এক্সপ্লেন করে করে সলভ করছিলাম। সো এখন তোমাদের যে কাজটা হবে, যে 6টা কোয়েশ্চেন আমি নিজে সলভ করে দিছিলাম সবগুলা এক্সপ্লেন করে করে, দেন তোমাদেরকে মার্ক স্কিমটা দিয়ে দিছিলাম। দেন আজকে কি করার কথা, তোমাদের 2 এর এই
কত পেজ থেকে কত পেজ জানো? লেট মি সি দ্য রুটিন। পেজ নাম্বার 611 থেকে 632। সো এই যে 611 থেকে 632, আজকে বেশি পেজও না। সো তাহলে আমরা এই কয়টা পেজ, এই যে 632 পর্যন্ত, এই কয়টা পেজের মধ্যে যে যেই প্রবলেম গুলা ফেস করছে এগুলা বলবা, দেন এগুলো আমি এখন সলভ করে দিব আর কি। ওকে, সো তাহলে এখন এই যে কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? না, নাই। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8 এ নাই। কোয়েশ্চেন নাম্বার 9। এগুলি কোশ্চেন অনেকগুলো সেম টাইপের, সো ওখানের মধ্যে এরকম এত বেশি প্রবলেম মনে হয় না ফেস করছো। তো কোশ্চেন নাম্বার 9 এও নাই। কোশ্চেন নাম্বার 10। আমার এখানে একটু হালকা টার্মিনোলজি নিয়ে একটু প্রবলেম হইতেছে, একটু নিচে যাও। কোনটা, উপরেরটা নাকি? না, নিচেরটা, হ্যাঁ 10 নাম্বার। 10 নাম্বার। ওকে, হ্যাঁ। তো 10 নাম্বারে কোনটা? ওই যে ডায়াগ্রামটা আছে না, এই যে হ্যাঁ, উপরে ডায়াগ্রামটা, হ্যাঁ। সো এখানে যে ইয়াটা ফোর্সটা আমি লিখছি কি, ফোর্স অফ দ্য ফ্যান অন এয়ার, বাট এমএস এর মধ্যে লেখা আছে ফোর্স অফ দ্য এয়ার অন সেল। দুটো কি এক জিনিস নাকি আলাদা জিনিস? এই যে তুমি এখানের মধ্যে ব্যাপারটা দেখো এরকম। ব্যাপারটা হলো যে তোমার এখানের মধ্যে কাজটা এমন হচ্ছে যে এই সিস্টেমটা যখন নাকি এমন ভাবে ঘুরানো, হ্যাঁ, তো তখন এখানের মধ্যে এটা এই টেকনোলজি স্টুডেন্ট সে এটা বানাইছে। সেটা বানায়, তার ফিজিক্স এর একটু কনসেপ্ট একটু খারাপ, সে নিউটনের ল গুলো এত ভালো মতো বুঝে না, সে কি করলো ফ্যানটাকে এমন ঘুরায় বানাইছে। তো এখন দেখো, ফ্যান যখন ঘুরবে, তো এখন ফ্যান ঘুরলে পরে সে কি করবে বলতো? ফ্যান ঘুরলে পরে সে যায় যে এয়ারটা যায় কি করবে, সেলের মধ্যে ধাক্কা দিবে না? এই যে সেলটা, হ্যাঁ ভাইয়া। সেলের মধ্যে ফোর্সটা কোন দিকে? টুয়ার্ডস রাইট। রাইট। সো তাহলে দিস ইজ দ্য ফোর্স ফ্রম ফ্যান অন সেল, নাকি? আর এখানের মধ্যে যে এয়ারের উপরে যে ধাক্কাটা দিতেছে, তো এয়ারটা কি করবে? একটা রিঅ্যাকশন ফোর্স দিবে না বলতো? হ্যাঁ ভাইয়া। আর এয়ারটা যে যে সেলে ধাক্কা দিতেছে, তো সেল এয়ারের উপর ধাক্কা দিবে, তো এয়ারটা এসে কার উপরে ধাক্কা দিবে? ফ্যানের উপর একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সো তাহলে এটা কি হ্যাঁ ভাইয়া। হবে? রিঅ্যাকশন ফোর্স দ্যাট ইজ ফ্রম সেল, যে অ্যাকচুয়ালি এয়ার থেকে, যে এয়ারটাকে তারা মিডিয়াম হিসেবে ধরতেছে আর কি মাঝে দিয়ে। সো এখন এটা কি? হ্যাঁ ভাইয়া। ফ্রম এয়ার অর সেল অন ফ্যান। হ্যাঁ, আচ্ছা। তো এখন এখানে কি দোনোটা ফোর্স কি ইকুয়াল এন্ড অপোজিট না? হ্যাঁ। তো তাহলে ইকুয়াল এন্ড অপোজিট দেখে কি হচ্ছে? দা রেজাল্টেন্ট ফোর্স ইজ 0, তো এর জন্য সে জিরো। আর মুভ করে না। অ্যাসেলারেট করবে না। আর এখানের মধ্যে ফোর ফোর্সেস বলছে, তো এখানে নিচে কি ওয়েট, আর উপরে হলো আপ। ওয়েট আর উপরে আপ থ্রাস্ট। হ্যাঁ ভাইয়া। তো এই দুইটা জিনিস, তো এর জন্য এটা চলে না। তো এখন ফিজিক্স এর স্টুডেন্ট যে নাকি অ্যাকচুয়ালি লজিকটা বুঝে যে অ্যাকচুয়ালি কেন এটা চলতেছে না, তো সে কি করলো? ফ্যানটাকে ঘুরাই দিল। ওকে, যে এখানের মধ্যে জিজ্ঞাসা করছে না পরে, physics student suggestion দিছে যে the physics student suggested that the boat is likely to work if the fan is reversed to point in the opposite direction। তো ফ্যানটাকে ঘুরাই দিছে, তো এখন ফ্যানটাকে ঘুরাই দিলে কি হবে বলতো? ফ্যানটা রেজাল্টেন্ট যদি, ফোর্স হবে, পরে নিউটন সেকেন্ডস ল আর ফার্স্ট ল এর জন্য সামনে অ্যাক্সেলারেট করবে। এক্সেলেন্ট। সো তাহলে এই যে ফ্যানটাকে এখন এই দিকে ঘুরাই দেওয়া হয়েছে, সো হোয়াট উইল হ্যাপেন? ফ্যান এয়ারের উপরে টুয়ার্ডস লেফট একটা ধাক্কা দিবে, কিন্তু এয়ার তো আর বোটের সাথে কানেক্টেড না, তাই না? তো ফ্যানটা এয়ারটাকে লেফটের দিকে ধাক্কা দিছে, এয়ারটা কি করবে? ফ্যানের উপরে টুয়ার্ডস রাইট একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। সো তাহলে ওভারঅল বোটের উপরে কি হলো? একটা টুয়ার্ডস রাইট একটা রেজাল্টেন্ট ফোর্স হইলো না? রেজাল্টেন্ট ফোর্স। তো হ্যাঁ ওই ভাইয়া। রেজাল্টেন্ট ফোর্সের জন্য বোটটা তখন মুভ করবে আর কি। ওকে, ভাই মানে দেখছো সাইমারও সেম হ্যালো, কোশ্চেন। মার্কস কি বুঝে না অনেকে, মার্কস কি কোনটা? তাদের আছে। দেখি আমরা মার্কস কিমে তারা কি দিছে।
ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি কোনটা? যে প্রথমটা একবারে যেটা like তোমার আজ করছিলাম। এই যে এয়ার অন ফ্যান আর এয়ার অন সেল, হরাইজন্টাল ফোর্স এই দুইটা না? এই যে এখানের মধ্যে বেসিক্যালি তোমার তুমি দেখো ব্যাপারটা এখানের মধ্যে খেয়াল করে এমনি করে তোমাদের যদি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের ব্যাপারটা যদি মনে থাকে তো তাহলে পরেই বুঝতে পারবা। ওকে, সো ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের আমাদের ফার্স্ট লজিকটাই কি ছিল বলতো সাইমা? ওই যে অবজেক্টের উপরে যেসব ফোর্স অ্যাক্ট করে ওগুলো শো করবো। অবজেক্টের উপরে যে যে ফোর্স গুলি কাজ করতেছে শুধু ওগুলাই শো করবো। এক্সেলেন্ট। সো তাহলে দেখো সাইমা, তুমি যে কোশ্চেনটা করছো তোমার অ্যান্সার তুমি এখনই পেয়ে যাবা। ব্যাপারটা দেখো, ফ্যান কার উপরে ফোর্স এক্সার্ট করতেছে? ফ্যান কি সেলের সাথে লাগানো? সেল, হ্যাঁ একটা সিস্টেম, সেটা তো বলা যাবে এটা না। ওভারঅল সিস্টেম কানেক্টেড, ঠিক আছে, কিন্তু ফ্যানটা যে ঘুরতেছে ফ্যানটা তো ডিরেক্টলি আর সেলের উপরে ফোর্স এক্সার্ট করতেছে না। ফ্যানটা ঘুরলে কাকে ফোর্স দিবে? এয়ার কে ফোর্স দিবে নাকি? ওকে, হ্যাঁ। তাই তো? তো তাহলে ফ্যান এয়ার এর উপরে ফোর্স এক্সার্ট করতেছে, কিন্তু এয়ার কি আমাদের সিস্টেমের মধ্যে পড়ে? না, তো তাহলে কি এখানের মধ্যে কাজগুলা কি কি হচ্ছে দেখো, আমি ব্লু কালার দিয়ে যেগুলি আঁকবো, এই যে ব্লু কালার দিয়ে যেগুলি আঁকবো এগুলো হলো ফোর্সেস exerted by the object, sorry, by the object। আর এখন মনে করো যে রেড কালার দিয়ে যেগুলি আঁকবো এটা কি ফোর্সেস exerted on the object। আর আমাদের ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামে কোনগুলি আসবে সাইমা? রেড। রেড গুলি, এক্সিলেন্ট। সো তাহলে এখন দেখো, ফার্স্ট অফ অল ফ্যান এয়ার এর উপর ফোর্স এক্সার্ট করতেছে। এই ফোর্সটা কি? ফোর্স বাই ফ্যান অন এয়ার, রাইট? ফ্যান প্রথমে এয়ারকে টুয়ার্ডস রাইট একটা ধাক্কা দিল। এখন এয়ার যে কি করবে? এয়ার যে কার উপরে ফোর্স এক্সার্ট করবে? সেলের উপরে। তো তাহলে দিস ইজ দ্য ফোর্স বাই এয়ার অন সেল। ওকে, এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই, আছে? না, এখন সেলকে যে ধাক্কা দিল, সেল কি একা একা বসে থাকবে? সেল কি করবে? সেল এয়ারের উপরে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে। তো তাহলে দিস ইজ দ্য ফোর্স বাই সেল অন এয়ার, নাকি? আর এই যে ফ্যানটা যে এয়ারকে টুয়ার্ডস রাইট একটা ধাক্কা দিছে, সো তাহলে এয়ার কি করবে? ফ্যানের উপরে ইকুয়াল অ্যামাউন্ট অফ রিঅ্যাকশন ফোর্স ফেরত দিবে না? সো তাহলে এটা কি বাই এয়ার অন ফ্যান। বুঝতে পারলা? জি ভাইয়া। সো তাহলে এখন এখানের মধ্যে তাহলে কাজগুলা কি? এই রেড কালার দিয়ে যে দুইটা মার্ক করা, এই দুইটা কি? এই দুইটা হলো আমাদের অবজেক্টের উপরে কাজ করতেছে। আর ব্লু কালার দিয়ে যেগুলো মার্ক করলো এটা কার উপরে কাজ করতেছে নাবিল? এই দুইটা আমাদের এয়ার এর উপরে কাজ করতেছে। সো আমরা কি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম কারটা আঁকতেছি? বোটের জন্য। তো বোটের যেই সব কম্পোনেন্ট গুলি আছে, ফ্যান বলো সেল বলো, বোটের উপরে যেই যে ফোর্স গুলি কাজ করতেছে তাদেরকে শুধু ড্র করব। তো তাহলে এর জন্য কি বললাম, ফ্যানের উপরে কে কে ফোর্স এক্সার্ট করতেছে? এয়ার এক্সার্ট করতেছে। কোন দিকে? টুয়ার্ডস লেফট। সেলের উপরে কে ফোর্স এক্সার্ট করতেছে? এয়ার এক্সার্ট করতেছে। কোন দিকে? টুয়ার্ডস রাইট। দেন ওয়েট হলো নিচে, আপথ্রাস্ট হলো উপরে। বুঝতে পারছো যে কেন আমরা এয়ার এর ওগুলো ফোর্স গুলো নিছি? জি ভাইয়া, বুঝছি। ওকে,
তো তাহলে এইটা গেল আমাদের ফার্স্ট এর কাজ, যে ফ্রি বডি ফোর্স ডায়াগ্রামের ডেফিনেশন দিয়ে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। বুঝতে পারছো নাবিল এখন? হ্যাঁ ভাইয়া। ওকে, সো এইটা নিয়ে কি কনফিউশন ছিল যে এই ফোর্স গুলা কোনটা কি হবে? হ্যাঁ শুভাশিস বলো। ভাইয়া বলছি কি, যদি তাহলে সিস্টেমটার মানে যে যে সেলটা এটার যদি করা হয় যে মানে ফ্যানটার যে পজিশনটা আছে ওটা নর্মাল আছে, কিন্তু যদি সেলের যে হাইট আর সেলের যে সাইজ যদি বড় করি তাহলে কি মানে এটা কি মানে এরকম কি হবে, মানে এটা অ্যাক্সিলারেট করবে তখনও নাকি করবে না? এইখানের মধ্যেও তো রেজাল্টেন্ট তোমার ফ্যান সামনে ধাক্কা দিবে, এয়ার পিছনের পিছে দিকে। ধাক্কা দিবে, এরপরে এয়ার সেলকে যেদিকে ধাক্কা দিবে সেল এয়ারকে অপোজিট ডিরেকশনে ধাক্কা দিবে। তো ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স গুলো এই যে এই দুইটা ফোর্স ইকুয়াল এন্ড অপোজিট দেখেই তো রেজাল্টেন্ট ফোর্স অন দা বোট হলো 0। তো রেজাল্টেন্ট ফোর্স 0 দেখেই তো এর জন্য মুভ করতেছে না, এর জন্য ফ্যানটাকে ঘুরাইতে হবে। ও আচ্ছা, ঠিক আছে? মানে এখানে হ্যাঁ তার মানে বোঝাচ্ছে যে এইখানে যে মানে ফোর্স যেটা মানে সবসময় এটা জিরোই হবে, মানে এটা মানে পজিশনে যত চেঞ্জ করি না কেন সবসময় জিরোই হবে হ্যাঁ, এইটাই। যদি না আমরা ফ্যানটাকে ঘুরাই দেই। এই যে এখন আমরা যদি ফ্যানটাকে ঘুরাই দেই কি হবে? এখন ফ্যানটাকে তখন কি ঘুরাই দিলে পরে এখন তো আর সেইলের ওখানে ওরকম আমাদের কোনো ফোর্সের কিছু কাহিনী নাই। আমরা এখন কি করব? ফ্যান এয়ার কে কোন দিকে ধাক্কা দিবে? ফ্যানটাকে যদি ঘুরাই দেই এসাস, ফ্যানটাকে ঘুরাই দিলে পর এখন ফ্যান কোন দিকে ফোর্স এক্সার্ট করবে? এয়ারের উপরে। শুধু এয়ার। ফ্যান হ্যাঁ, আর এয়ারের উপরে এয়ারটা ফোর্স পুরো এক্সার্ট করবে সিস্টেমের উপর লেফটে, এক্সার্ট করবে। আর এয়ার ফোর্স এক্সার্ট করবে ফ্যানের উপরে রাইটে। সো তখন বোর্ডটা রাইটের দিকে রেজাল্টেন্ট একটা ফোর্স পাবে, তো এর জন্য রাইটে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, তো এইটা হলো মেইন ব্যাপার ছিল। নাবিল এখন ক্লিয়ার হয়েছে সব? কোয়েশ্চেনটা না একবার করছিলাম, ও না কোয়েশ্চেন পেপার ছাড়াই তুমি এটা আলাদা বুঝাইছিলা। হ্যাঁ আমি বলছিলাম যে এরকম একটা টেকনোলজি স্টুডেন্টের এরকম একটা ভুল থাকে, এরকম একটা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেন সলভ করার মজা লাগছিল। ভাই একটু উপরে যাবা, তাহলে তো এই সিস্টেমটা এখানেও হয়, মানে তুমি যেমন ফ্যানটা উল্টায় দিলে তখন তো মানে ওই পিছনের দিকে যে একটা ফোর্স দিল পরে বা রিয়াকশন ফোর্স সামনের দিকে দিল, এটা তো এখানে হয় না। মানে ওই সেলের যে হাইটটা বড় করে দিলাম পরে ওই পজিশন তো চেঞ্জ করলাম ফ্যানের, তখন ওই ওই সব সব যে রেজাল্ট রিয়াকশন ফোর্স ওই ফ্যানের উপরে যে লাগবে না, কিছু কিছু যে মানে ফোর্সটা পিছনের দিক যাবে ওইটা তো মানে ব্যাক এয়ারের দিকে মানে এবার মানে ধাক্কা দিবে, পরে এবার রিয়াকশন ফোর্স হিসেবে সামনের দিকে যে এয়ারটা দিবে অ্যাক্সিলারেট করবে না ওতে, নাকি তোমার ওটা এনাফ না? ফ্যান যদি এয়ারকে ধাক্কা না দেয়, ঠিক আছে, ফ্যান যদি এয়ারকে ধাক্কা না দেয়, এয়ার যে কি সেলের উপরে ধাক্কা দিবে? এটা তো না না ওটা স্ট্যান্ড দিবে স্টিল কেন? এয়ারের কথা, এটা উইন্ড না। ঠিক আছে? ও উইন্ড এক জিনিস, এয়ার কে ফোর্সফুলি মুভ করানো আরেক জিনিস। ওকে? ও উইন্ড ন্যাচারালি এসে সেইলে ধাক্কা দিলে তো বোট তো আপনা আপনি মুভ করবে, এটা তো নরমালি নৌকা যেমনে চলে ওরকম। এখানে তো ফ্যান দিয়ে ইনডিউস করে আমরা মুভমেন্টটা করাইতেছি। তো ফ্যান ও যতটুকু এয়ার কে মুভ করবে অতটুকু এয়ার যেই তো সেইলকে হিট করবেন, সেইলের ওইটা রিয়াকশন এসে তো ফ্যানের উপর পড়বেই। ও আচ্ছা, মানে সিস্টেমটা পুরো স্ট্যান্ড স্টিল, কোনো রকম এয়ার নাই, কোন মানে রকম মুভিং উইন্ড এয়ার, নাই। উইন্ড, হ্যাঁ। ও আচ্ছা, বুঝছি। ওকে, তো তাহলে এই কোশ্চেনটা গেল কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 নিয়ে কি আর কার কোনো প্রবলেম আছে? লামিয়া, এটাতে বুঝতে পারছো কোশ্চেন গুলা? জি ভাইয়া। ওকে, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার ভাইয়া 11। 11 হ্যাঁ B2 বলো। তে দেখো তো একটু। A2, B2 B2। ওকে, হ্যাঁ, এক্সপ্লেইন দ্য ইফেক্ট আমি এখানে টার্বুলেন্স। লিখলাম বলো। যে টার্বুলেন্স ফ্লোতে হচ্ছে কি রেজিস্ট্যান্স বেশি থাকে, এই জন্য কাইনেটিক এনার্জি কমবে, এই জন্য রেট অফ ফ্লো মানে স্পিডও কম থাকবে। এটা লিখছিলাম কিন্তু দাঁড়াও মার্কস দেখি অংশ দিয়ে। এখানে বলছেটা কি। বলতেছে যে স্টুডেন্ট ক্যারিজ আউট an experiment in which a column of liquid glycerol flows through a narrow glass tube. The time taken for the top of the glycerol column to fall a known distance between two markers is measured with a stopwatch. The experiment is repeated at different temperature. তো different temperature এরকম এক্সপেরিমেন্ট রিপিট করলো। ওকে, ভালো কথা। তো এখন বলতেছে কি A1 the table shows that the average speed of the
এবার স্পিড অফ ফ্লো ফর 4 অফ দ্য টেম্পারেচারস। তো এখন বললো কি যে ওখানের মধ্যে ডিসটেন্স এত টাইম দেওয়া আছে, সো এবারে স্পিড বের করলা, দেন এখানে মধ্যে গ্রাফ প্লট করলা, এটা গেল। এখন বললো ইউজ দিস রেজাল্ট টু এক্সপ্লেইন হাউ দ্য ভিসকোসিটি অফ গ্লাইসেরল ভ্যারিজ উইথ টেম্পারেচার। তো টেম্পারেচার বাড়লে পরে ভিসকোসিটি কমে যায়, এর জন্য এবারে স্পিড বাড়ে এরকম। ওকে, এরপরে এখন ল্যামিনার এন্ড টার্বুলেন্টের কথা, তোমার বি নাম্বার কোয়েশ্চেন। দিস এক্সপেরিমেন্ট ডিপেন্ডস অন দ্য ফ্লো রিমেইনিং laminar and not becoming turbulent। আচ্ছা, সো তাহলে এখানের জন্য বলছে যে এই এক্সপেরিমেন্টটা আমাদের ডিপেন্ড করে কিসের উপর, যে ফ্লোটা কি ল্যামিনার আছে নাকি না, টার্বুলেন্ট হয়ে গেলে পরে এই যে রিলেশনশিপটা, যে টেম্পারেচার বাড়লে পরে যে এভারেজ স্পিড বাড়তেছে এমন, তো এই জিনিসটা মেইনটেইন নাও করতে পারে। তো এখন এখানের মধ্যে বলতেছে কি যে এক্সপ্লেইন দিস টু টার্মস এন্ড কমপ্লিট দ্য ডায়াগ্রামস টু ইলাস্ট্রেট ইচ টাইপ অফ ফ্লো। তো তাহলে ওখানে ল্যামিনার এন্ড টার্বুলেন্টের ডায়াগ্রাম তুমি আঁকলা, ভালো কথা। সো এখন বললো যে এক্সপ্লেইন দ্য ইফেক্ট অফ explain the effect turbulence would have on the rate of flow। তো এখন তুমি কি বলছো, রেট অফ ফ্লো কমাই দিবে নাকি বাড়ায় দিবে? ওরা কি বলছে এখানে? এই যে রেট অফ ফ্লোটা তো কম, এই যে রিডিউসেস দ্য স্পিড। কেন রিডিউসেস দ্য স্পিড? বিকজ টার্বুলেন্স উড ডিসপার্স এনার্জি থ্রু মিক্সিং। যে এখানের মধ্যে লেয়ার্স গুলা তো একটা আরেকটার সাথে ওরকম মিক্স হয়ে যাবে, তো তাহলে ওখানের মধ্যে কি হবে, রেজিস্ট্যান্স বেশি হবে, আর তারা একটা আরেকটার সাথে মিক্স হইলে পরে অনেক ঘুরায় পেঁচায় যাবে, তারা একটা স্ট্রেট লাইনে মুভ না করে তারা কি করবে, এরকম ঘুরায় পেঁচায় যাবে। সো তাহলে রেট অফ ফ্লোটা এখানের মধ্যে কি হলো, কমে গেল। ওকে, তো তুমি লিখছো যে রেজিস্ট্যান্স বেশি টার্বুলেন্ট ফ্লোতে, তাই কাইনেটিক এনার্জি কম, সো স্পিড কম। হ্যাঁ, এখানের মধ্যে রেজিস্ট্যান্স বেশির ব্যাপারটা সাইমা, যে এখানের মধ্যে রেজিস্ট্যান্স বেশির ব্যাপারটা কি, রেজিস্ট্যান্স বেশির ব্যাপারটা হলো এরকম যে তুমি যখন নাকি মনে করো গাড়ি চালাবা, হ্যাঁ তুমি গাড়ি চালাইতেছো, এখন তোমার অ্যারাউন্ডে টার্বুলেন্ট ফ্লো হইলে তোমার গাড়ির কি করতে হবে, বেশি ফিউয়েল ইউজ আপ করতে হবে ওই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে, আর ওই রেজিস্ট্যান্সের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে তোমার বেশি এনার্জি যাবে। ওকে, তো ওই সময় তুমি এই কথাটা লিখবা। আর এটা কি বলতো, এটা কিন্তু ফ্লুইডের কথাটাই বলছে, যে ফ্লুইডটা যে ফ্লো করবে, তো ফ্লুইডের মধ্যে টার্বুলেন্স হইলে পরে রেট অফ ফ্লোতে কেমন চেঞ্জ আসবে। সো আমরা তো বললাম যে রেট অফ ফ্লো কমে যাবে। তো এখন কেন রেট অফ ফ্লো কমবে, বিকজ টার্বুলেন্সের সময় যে লেয়ার্স গুলি যে একজন আরেকজনের সাথে মিক্স আপ হয়, তো তাহলে হোয়াট উইল হ্যাপেন, লেয়ার্স গুলি একজন আরেকজনের সাথে মিক্স আপ হইলে পরে তখন তাদের পাথটা স্ট্রেট থাকবে না, তারা এরকম বাঁকা তেরা হয়ে মুভ করলে পরে কি হবে, ইট উইল টেক আ লঙ্গার অ্যামাউন্ট অফ টাইম অর দে উইল ফলো আ লঙ্গার পাথ। বুঝতে পারছো? রেজিস্ট্যান্সের ব্যাপারটা কখন বলবা, রেজিস্ট্যান্সের ব্যাপারটা বলবা যে ফ্লুইড টার্বুলেন্ট ফ্লো শো করতেছে, তুমি এক্সটার্নাল একটা বডি নিয়ে কি করতেছো, ওই টার্বুলেন্ট ফ্লো ওয়ালা ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতেছো, তখন বলবা রেজিস্ট্যান্সের কথাটা। বুঝতে পারছো? ওকে ভাইয়া। ওকে, এরপরে কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এ তো এটা সোজা, যে এই গরম প্যানের মধ্যে দিলে কি হবে, তাড়াতাড়ি স্প্রেড করবে বিকজ ভিসকসিটি কমে যায়। এই যে টেনিস বলেরটা, এটা তো করছি আগে, হ্যাঁ তাহলে এটা স্কিপ করা যায় না? হ্যাঁ। এরপরে 14 নাম্বার, এটা তো স্কিপ করছি, আগে করলাম না। 14 নাম্বারে তো এটা আমরা এই যে এরকম 15 এটাও আগে করছি ভাইয়া। 15ও করছি আগে। আচ্ছা, এটা তো এক্সাম প্র্যাকটিসের মধ্যে ছিল না? হ্যাঁ ভাইয়া। ওই পার্টিকেলের সাইজ, ওই যে আমরা এটা বলছিলাম যে সাইজ বাড়লে তো ড্র্যাগ ফোর্স বাড়ে, তো তাইলে পরেও কেন বড় সাইজের গুলা তাড়াতাড়ি নিচে নামে, বিকজ ওয়েটের সাথে রেডিয়াসের রিলেশনশিপ হলো কিউবে, আর ড্র্যাগ ফোর্সের সাথে রেডিয়াসের রিলেশনশিপ হলো
এইটা। সো তাহলে ওয়েটের উপর ইফেক্টটা বেশি, তো এর জন্য টার্মিনাল ভেলোসিটি বড় সাইজের পার্টিকেল, যে রেডিয়াস যার বড় থাকে তার বেশি হয়, এই ব্যাপারটা বলছিলাম তখন। ওকে, এরপরে 16 নাম্বার। আচ্ছা, শুভাশিসের কি 11A B1 এরর ডিরেকশন, এই যে এখানের মধ্যে তোমার ফ্লুইড যেদিকে ফ্লো করবে, এই যে এখানের মধ্যে দেখো তোমার এই যে ফ্লুইডটা ফ্লো করতেছে না, এখানের মধ্যে কি তুমি ল্যামিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো এরকম দেখাবা, যে তোমার ফ্লুইড যেদিকে ফ্লো করতেছে ওইদিকেই তো আমাদের ওই অ্যারোগুলা হবে। ওকে, ভাই ওরা যেভাবে দিছে ভার্টিক্যালি শো মানে শো করতে বলছে, আমি বুঝতেছি না এটা কি উপরের দিক দিব নাকি নিচের দিক দিব। ওটা তো বলতেছে ফ্লুইড ফ্লো নিচে নামবে, ওই টিউব দিয়ে ওরকম গ্লাইসারলের লেভেলটা ওরকম নিচে নামবে ওরকম বললো না। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝছি। ওকে, 16 নাম্বারে কোনো প্রবলেম নাই, তাহলে তো কোনো প্রবলেমই নাই তোমাদের। 17 তো সোজা একটা কোয়েশ্চেন। আজকের ক্লাসে তো তাড়াতাড়ি শেষ, এত দেরি করে শুরু করার পরেও। এটাও তো করছি আগে ভাইয়া। অনেক আগে করা হয়ে গেছে। ভাইয়া হ্যাঁ বলো। 18 এর বিটা আমাকে একটু এক্সপ্লেন করো। 18 এর বিটা, ওকে। আচ্ছা, the force required to launch stealth is not always the same. The ride is monitored and the data from preceding launches is used to calculate the required force. আচ্ছা, তো এখন কি বলতেছে? এখন বলতেছে যে এই স্টেলথটা কি? স্টেলথ হলো আমাদের এরকম একটা রোলার কোস্টার, বুঝছো? তো এখন বলতেছে এটাকে লঞ্চ করতে সময় সব সময় সেম অ্যামাউন্ট অফ এনার্জি, কি বলে, সব সময় সেম অ্যামাউন্ট অফ ফোর্স লাগে না। এখানে কি করা হয়েছে, আগের অনেকগুলি এরকম রাইড হয়েছে, ওর আগে অনেকগুলি এরকম লঞ্চিং হয়েছে, তো ওই লঞ্চিং এর ডেটা গুলি অ্যানালাইজ করে, যে প্রিসিডিং এসব যে লঞ্চ গুলো হয়েছে, বুঝছো, এই প্রিসিডিং লঞ্চ গুলির ডেটা গুলি মনিটর করে দেন কত অ্যাকচুয়ালি ফোর্সটা লাগবে ওইটা তারা বের করছে। এখন ব্যাপারটা কেমন, বলতেছে যে বলতেছে ইফ দ্য মাস অফ দ্য প্যাসেঞ্জার্স ফর আ পার্টিকুলার রাইড ইজ সিগনিফিকেন্টলি মোর দেন ফর দ্য প্রিসিডিং লঞ্চেস, দিস ক্যান লিড টু আ রোল ব্যাক। রোল ব্যাক মানে কি, এই যে মনে করো এই যে রোলার কোস্টার এরকম অনেক উঁচা একটা হাইট পর্যন্ত উঠে দেন হঠাৎ করে এরকম নিচে নামবে না। তো এখন কি হবে, তোমার যদি প্যাসেঞ্জারদের ম্যাস অনেক বেশি থাকে, তো তাহলে কি ওই ক্যারিয়াজের মধ্যে, স্টেলথের মধ্যে বা ট্রেনের মধ্যে কি হবে, ম্যাস অনেক বেশি হয়ে যাবে। তো তখন কি হবে, এটা এই ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে না পেরে কি করবে, আবার রোল ব্যাক করে পিছলায় আবার নিচে নেমে যাবে। ঠিক আছে, তো এখন বলতেছে কি, this is when the carriages do not quite reach the top of the first slope and return backward towards the start. এই যে তখন আবার কি করে, এরা এরকম ঘুরে ফেরত চলে আসে, যে পুরাপুরি ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে না পেরে দেন আবার কি করে, সে আবার স্টার্টিং পজিশনে চলে আসে। তো তখন বোঝা যায় কি যে বেশি ম্যাস হয়ে গেছে, সো বেশি ম্যাস হয়ে গেছে পরে দেখে এটা কি করতে পারতেছে না, ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠতে পারতেছে না। তো এখন বললো যে এক্সপ্লেইন ওয়াই রোল ব্যাক উড অকার ইন দিস সিচুয়েশন। কেন, বিকজ তুমি ইনিশিয়াল যে একটা কাইনেটিক এনার্জি নিয়ে তোমার জার্নিটা শুরু করছিলে, দেখো লামিয়া, যে তুমি ইনিশিয়াল যে কাইনেটিক এনার্জি নিয়ে জার্নি শুরু করছিলা, এই কাইনেটিক এনার্জিটা ইউজ করে তোমার কি কাজ করার কথা, এই হাইটটা রিচ করার কথা, যে একটা সার্টেন জিপি রিচ করার কথা, তাই না? জি ভাইয়া। তো এখন দেখো, the kinetic energy at the bottom should have been enough or should be enough to gain the GP that the train will have or the roller coaster will have at the top, right? So তাহলে এখানের মধ্যে কাজটা কি, এখানের মধ্যে কাজটা হলো এরকম, যে তোমার নিচের কাইনেটিক এনার্জিটা, যে স্টার্টিং যে কাইনেটিক এনার্জিটা, স্টার্টিং কাইনেটিক এনার্জি যদি এনাফ না থাকে, তো তাহলে কি করতে পারবে না, স্টার্টিং কাইনেটিক এনার্জি যদি এনাফ না থাকে দেন ইট ওন্ট বি এবল টু রিচ দ্য টপ। যে সে উঠতেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, সে উপরে উঠতেছে, কাইনেটিক এনার্জি কমতেছে, জিপি বাড়তেছে, কিন্তু একদম ম্যাক্সিমাম হাইট পর্যন্ত উঠা পর্যন্ত তার যদি এনাফ কি না থাকে, এনার্জি না থাকে, সো তাহলে সে কি করতে পারবে না, ওই হাইট পর্যন্ত উঠতে পারবে না। যে এখানের মধ্যে আমাদের
এটা কত নম্বর কোশ্চেন জানো? 18B. ওকে, আগেরটা গেল না, এই যে এইটা তো না। মার্ক স্কিমটা কোয়েশ্চেন ওয়াইজ মার্কিং না করে বিশাল সমস্যা হয়েছে। এটা এখানের 18B, প্যাসকেলের পরেরটাই তাইলে। এই যে এটা, এই যে সো এখন এখানের মধ্যে কেন রোল ব্যাক হবে? বিকজ তোমার স্টার্টিং কাইনেটিক এনার্জিটা এনাফ নাই, যে ইনসাফিসিয়েন্ট এনার্জি টু রিচ দা টপ। তো কাইনেটিক এনার্জি কম মানে কি? ভেলোসিটি কম, তাই না? যে ভেলোসিটি ইজ টু স্মল, যে স্টার্টিং ভেলোসিটিটা খুবই কম, যার জন্য কি করতে পারে নাই, সে ম্যাক্সিমাম হাইট পর্যন্ত রিচ করতে পারে নাই। সো তাহলে এর জন্য কি লাগবে? ইন অর্ডার টু অ্যাভয়েড দিস রোল ব্যাক, তোমার এক্সটার্নাল একটা ফোর্স লাগবে, আর এক্সট্রা একটা ফোর্স লাগবে, যেটার জন্য তার কি করতে পারবে, উপরে উঠতে পারবে। সো তার মানে দ্য ফোর্স দ্যাট ইজ রিকোয়ার্ড ইজ ইনসাফিসিয়েন্ট। কি বলে, ফোর্স যতটুকু দেওয়া হয়েছে তাকে, ফোর্সটা হলো ইনসাফিসিয়েন্ট। সো ফোর্সটা ইনসাফিসিয়েন্ট দেখে পরে ভেলোসিটিটা কম, তো ভেলোসিটি কম দেখে ইট ডাজ নট হ্যাভ এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি টু রিচ দ্য টপ। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, এরপরে আচ্ছা 632 পর্যন্তই তো ছিল নাকি? আচ্ছা, সাইমা তো এত আগে আল্লাহ হাফেজ বলে বসে আছে। একটা কোয়েশ্চেন সলভ করে দাও সামনের দিক দিয়া। হ্যাঁ, ওইটাই দেখতেছি যে এখন নাম্বার এখানে 27টা করো, অনেক ইম্পর্টেন্ট। 27, দেখি হ্যাঁ 27 এ কি আছে। ওকে, এটা কি সমস্যা? এটার ফার্স্ট সেটটা একটু করে দাও, A1টা। সাইমা মানে একটা করে দিলে বলছে, বলে যে আচ্ছা। তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি? A student is asked to calculate the magnitude of a weight required to keep a spherical helium balloon stationary in air. যে হিলিয়াম বেলুন নরমালি কি করে, হিলিয়াম বেলুন এখানে উপরে ফ্লাই করে চলে যায় না, বিকজ হিলিয়াম বেলুনের ডেনসিটি কম, তো এর জন্য সে উপরে চলে যায়। সো এখন বললো কি, হিলিয়াম বেলুন যে উপরে যাবে, তো তাকে উপরে যাওয়া থেকে আটকানোর জন্য নিচে কি করছে, আমরা এক্সট্রা একটা ওয়েট অ্যাড করে দিছি, জাস্ট এনাফ ওয়েট, তাহলে যেন ভার্টিক্যাল ফোর্সেস গুলি কি হয়ে যায়, ব্যালেন্সড হয়ে যায়, এন্ড যেন হিলিয়াম বেলুনটা কি থাকে, একটা কনস্ট্যান্ট হাইটে থাকে। সাইমা এটা শিখে নাও, তো তাহলে পরে তো তোমাদেরই লাভ হবে, পরে নিজে নিজে করা লাগলো না একটা কোয়েশ্চেন। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো, the only measurement taken is the diameter of the balloon, so you know the diameter of the balloon, all right? এখন বললো the student is given the values of density of air, so air এর ডেনসিটি তুমি জানো, density of helium, helium এর ডেনসিটি তুমি জানো, and gravitational field strength, so you know G. এখন এ নাম্বারে বললো কি, যে using the symbols given write an expression for the volume of the balloon. So volume of the balloon is equal to কি হবে, volume is equal to 4/3 pi r cube, তাই না? বলো এসা আছে, এগুলো কথা বাদ দাও। তো এখন এখানের মধ্যে আর কিউব, কিন্তু আর তো আমাদেরকে বলে না, আমাদেরকে বলছে যা যা সিম্বল দেওয়া আছে ওগুলা নিয়ে লিখতে, তাই না নাবিল? সো তাহলে এটা কি, রেডিয়াস মানে হলো d/2, সো তাহলে d/2 কিউব, সো তাহলে হ্যাঁ এটা কি ভাইয়া। হবে, 4/3 পাই, এখন d কিউব, আর 2 কিউব মানে কত, 8, সো তাহলে 1/6 পাই d কিউব। বুঝতে পারছো?
বুঝছি। ওকে, তো এখন কতটুকু ম্যাস অফ হিলিয়াম আছে ওই বেলুনের ভিতরে? তো এখন বেলুনের ভলিউম তুমি জানো, একটু আগে তুমি লিখলা। আর তুমি কি জানো? ডেনসিটি ইজ ইকুয়াল টু ম্যাস বাই ভলিউম না? ডেনসিটি অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু ম্যাস অফ হিলিয়াম ডিভাইডেড বাই ভলিউম। তো তাহলে এখন ম্যাস অফ হিলিয়াম ইজ ইকুয়াল টু কি হবে? ডেনসিটি অফ হিলিয়াম ইনটু ভলিউম। তো এখন ডেনসিটি অফ হিলিয়াম হলো 1, কি বলে, ডেনসিটি অফ হিলিয়াম তো এইটাই, রো এইচ, আর ভলিউম কত, 1/6 পাই ডি কিউব। সো তাহলে এটা, সো তাহলে mass of helium will be equal to কি, density of helium into 1/6 pi d cube। ওকে, তো এরপরে না, ভলিউম তো লাইক ভি লিখলেই তো হবে, রাইট? কাজ ভলিউম তো দুটা সেমই। না, এখানের মধ্যে বলছে যে এটা ইউজ করতে, এই যে সিম্বলস গুলি ইউজ করতে, যে ডি, রো আচ্ছা, এ, রো এইচ, জি, এগুলা ইউজ করে তোমার এই এ নাম্বারের এক্সপ্রেশন গুলি লিখতে বলছে, বুঝছো? বুঝছি। ওকে, তো এখন বললো যে the mass of air displaced, so mass of air displaced is equal to কি হবে? Density of air is equal to mass of air displaced divided by volume of air displaced। so তাহলে mass of air displaced is equal to কি হবে? Density of air into volume of the helium balloon, তাই না? so তাহলে এখানের হ্যাঁ, মধ্যে ডেনসিটিটা জাস্ট কার হবে? এয়ার ডিসপ্লেসড এর সময় ডেনসিটিটা হবে এয়ার এর, বুঝতে পারছো? হিলিয়ামের ম্যাসের সময় ডেনসিটিটা কার নিছি? হিলিয়ামের ডেনসিটি। আর এয়ার এর ম্যাসের সময় যে কতটুকু ম্যাস অফ এয়ার ডিসপ্লেস হয়েছে, সো তাহলে এটা কি হবে? এয়ার এর ডেনসিটি ইনটু ভলিউমটা, হুইচ ইজ 1/6 পাই ডি কিউব। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, তো এখন আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু কি জানি? আপথ্রাস্ট ইজ ইকুয়াল টু আমরা জানি যে ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেসড। তো এখন এখানে কোন ফ্লুইডটাকে ডিসপ্লেস করা হচ্ছে? এয়ারটাকে, নাকি? এখানে এয়ার কে ডিসপ্লেস করা হয়েছে না? এটা হলো ম্যাস অফ হিলিয়াম, এটা হলো ম্যাস অফ এয়ার। সো এখন এখানে ম্যাস অফ এয়ার ইনটু জি। সো ম্যাস অফ এয়ার কত? রো এ ইনটু 1/6 পাই ডি কিউব ইনটু জি। বুঝতে পারলা? নাবিল? হ্যাঁ ভাই, বুঝছি এটা। ওকে বি পার্টটা লাইক বেশি মেইনলি প্রবলেম ছিল। ওকে, সো এখন বলতেছে কি, যে অ্যাজিউমিং দ্য ওয়েট অফ দ্য বেলুন এন্ড দ্য স্ট্রিং আর নেগলিজিবল। তো বেলুনের ওয়েটটাকে নেগলিজিবল ধরতে বলছে। সো এখন বললো কি, যে রাইট অ্যান এক্সপ্রেশন ফর দ্য ম্যাগনিটিউড অফ দ্য রিকোয়ার্ড ওয়েট। সো ওয়েট কতটুকু লাগবে? তোমার বেলুনের আপথ্রাস্টের সমান, তাই না? বেলুন যত আপথ্রাস্ট ফোর্সে উপরে যাওয়ার ট্রাই করতেছে, তত ডাউনওয়ার্ড ফোর্সেই তো তোমার তাকে ধরে রাখা লাগবে। ওয়েটটা তাহলে কি হবে? দ্য ওয়েট উইল বি ইকুয়াল টু দ্য আপথ্রাস্ট। সো তাহলে হ্যাঁ, পরে জাস্ট ইয়াটা বসাই দিব, লাইক যেটা বাইর করছি আগে, না? আপথ্রাস্টের যেটা বের করছো ওটা বসাই দিবা। সো আচ্ছা তাহলে আচ্ছা। ওয়েট আর রিকোয়ার্ড ড্র্যাগ কি তো এখানে হবে? জিরো। হ্যাঁ হ্যাঁ, এখানে ড্র্যাগ এখানে জিরো না? এখানে মুভ করতেছে না, হ্যাঁ, তো ড্র্যাগ জিরো। আচ্ছা আচ্ছা ওয়েট আচ্ছা। রিকোয়ার্ড উইল বি ইকুয়াল টু দ্য আপথ্রাস্ট। সো আপথ্রাস্ট একটু আগে যা বের করছিল, যে রো এ into 1/6 pi d cube into g। ওকে, সো তাহলে এই জিনিসটা। সাইমা, তুমি কোনটা করবা নাকি সলভ এখন? ওকে, সো তাহলে পরে এইটা তো কোশ্চেন নাম্বার 28 কি আমরা আগে এক্সপ্লেইন করছিলাম? মনে হয় না। এটা করছি না আমরা আগে? এই যে এটা করছি মনে হয় বি একবার, পার্টটা হ্যাঁ। করছি ভাই। কত টাইমস বেশি লাগবে, এ লাগবে, এগুলো অনেকগুলি কোশ্চেনই করা আছে এখানের মধ্যে তোমাদের। তাহলে এখন আমরা ক্লাসটা শেষ করে দেব। তোমরা তোমাদের তাহলে বুকলেটের হোমওয়ার্ক গুলি আগায় রাখো এই টাইমের মধ্যে, ঠিক আছে? সাইমা, তোমাদের তো এই সানডেতে ক্লাস হবে, দেন টিউসডে থার্সডে বন্ধ। সো তাহলে এই সানডের ক্লাসে আমরা ওয়েভস একটু আগায় রাখবো,
যে ওয়েভস এর ফার্স্ট এর পার্ট এ পার্ট আমরা শেষ করে রাখবো, দেন তোমরা এই বন্ধের মধ্যে বুকলেটটা আগায় ফেলবা, দেন জানুয়ারি থেকে আবার ক্লাসের শুরু। ওকে, ওরে বাপরে, আরাম শান্তি সব খালি এটি নিয়ে বসে থাকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই।